আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এসএসসি 26 ব্যাচের আমার ছোট ভাই বোনরা, আপনাদেরকে রাসায়নিক বন্ধন অধ্যায় 5-এ স্বাগতম। ওকে, সো আজকে আমরা কোন চ্যাপ্টার পড়বো ভাইয়া? আজকে আমরা পড়বো হচ্ছে অধ্যায় 5 রাসায়নিক বন্ধন। আমি প্রথমেই বলে রাখছি, আমি দুইটা চ্যাপ্টার কিন্তু একসাথে পড়াইতে পারবো না। কেন? কারণ দুইটা চ্যাপ্টার যদি আমি একসাথে পড়াই তাহলে দেখবেন প্রথম চ্যাপ্টারে অনেক বেশি এনার্জি, বাট পরের চ্যাপ্টারে এনার্জি ফল করছে। স্বাভাবিক ব্যাপার ভাই, রোজার মাসে চাইলেও কিন্তু দুইটা চ্যাপ্টার একসাথে পড়ানো সম্ভব না, তাই না? অ্যান্ড আপনাদের উপরও এটা প্রেশার হয়ে যাবে। সো আমি কি করব, এখন কোন চ্যাপ্টার পড়বো? আমাদের একটা চ্যাপ্টার মানে অধ্যায় 5 পড়বো, রাসায়নিক বন্ধন। অ্যান্ড নেক্সট রুটিনের আগেই কি পাবেন আপনি? অধ্যায় 6টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, আমরা অধ্যায় 3 প্রথমে পড়ছি, অ্যান্ড নেক্সট রুটিন মানে আজকের আগেই কিন্তু আপনি অধ্যায় 6 পাইছেন কিনা, অধ্যায় 4 পাইছেন কিনা। তো এখন আমরা অধ্যায় 5 পড়বো, আমার নেক্সট রুটিনের আগেই কি অধ্যায় 6টা আমি আপনাদেরকে দিয়ে দিব। ক্লিয়ার কথা? ওকে, সো একদম প্রথমেই কি করব বলেন তো? প্রমিস করে নিব। কি প্রমিস করব? যে ভাই, আপনি যদি এই ক্লাসটা সম্পূর্ণ করেন অ্যান্ড এই সিরিজের মানে এমসিকিউ থান্ডার সিরিজের আপনি যদি আমার নেওয়া 6টা ক্লাস, ইনশাল্লাহ মানে দুইটা চ্যাপ্টার তো হয়েছেই, আপনি অলরেডি বুঝে গেছেন, এটা 3 নাম্বার চ্যাপ্টার। সো এই সিরিজের যদি 6টা চ্যাপ্টার আপনি করেন, আমি এতটুকু আপনাকে প্রমিস করতেছি, আপনি 25-এর মধ্যে 25টা প্রশ্নই কমন পাবেন। কেন বলতেছি ভাইয়া বলো তো? কেন বলতেছি কারণ আজকে আমরা 100+ এমসিকিউ সলভ করব। খেয়াল করেন, 100+ এমসিকিউ সলভ করা কিন্তু মুখের ব্যাপার না। আমরা অধ্যায় 3-এ কয়টা এমসিকিউ সলভ করছি? আসেন একটু হিসাবটা দিয়ে দিই, আসেন তাড়াতাড়ি। ভাইয়া অধ্যায় 3-এ কয়টা এমসিকিউ সলভ হয়েছে? অধ্যায় 3-এ এমসিকিউ সলভ হয়েছে 87টা। কয়টা? 87টা, তাই না? এবার অধ্যায় 4-এ এমসিকিউ সলভ হয়েছে কয়টা ভাইয়া? অধ্যায় 4-এ এমসিকিউ সলভ হয়েছে 106টা। এখন অধ্যায় 5-এ এইরকম 100-র উপরে হবে, আমরা লাস্টে হিসাবটা দিব আর কি, চ্যাপ্টারটা মানে পুরাটা ভিডিও শেষে হিসাবটা দিব। সো আপনি বুঝতেই পারতেছেন, এতগুলো এমসিকিউ যদি আপনি করেন, ব্যাখ্যা সহ করেন, আপনাকে কেউ এমসিকিউ তো আটকে রাখতে পারবে? উত্তর হচ্ছে না। এরপর আমি আরেকটু হিসাব দিয়ে দিই, আরেকটু হিসাব দিয়ে দিই তাড়াতাড়ি। দেখেন এখানে এসকিউ কয়টা হয়েছে বাবা বলো? এসকিউ কয়টা হয়েছে? এখানে হয়েছে 30টা, এখানে হয়েছে কয়টা? 25টার মতো, আর আজকে প্রায় 40টার মতো এসকিউ হবে। মানে আপনি বুঝতে পারতেছেন যে আপনি যদি এই ক্লাসগুলো শেষ করেন, আপনারা কেউ আটকে রাখতে পারবে? এটা সম্ভব আটকে রাখা? উত্তর হচ্ছে না। ওকে, সো আমরা কথাবার্তা বলবো না, আমরা ডিরেক্টলি স্টার্ট করে দিব। ওকে, আমরা ডিরেক্টলি স্টার্ট করে দিব আজকের অধ্যায় 5। কেমন? অধ্যায় 5 স্টার্ট করে দিব। আমি একটু চেক করি ম্যানুয়ালে দেওয়া আছে কিনা, নাহলে আমি পরে প্যারা খাবো রে ভাই। ওকে, এখন কি আমার খোলা দেখাচ্ছে না? হ্যাঁ, ওকে ডান। আসো, ভালো করে তাকাও। এখন কিসের পালা? এখন কিসের পালা ভাইয়া? এখন হচ্ছে এভিএক্স। ওকে, আসো। এনাম ভাই জোস, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এখন 10টা টাইপ পড়বো। কয়টা টাইপ পড়বো? 10টা টাইপ। দেখেন একটা ছোট চ্যাপ্টার, এই ছোট চ্যাপ্টারটাকে সরি ভুল বলছি, 12টা টাইপে আমি ভাগ করছি। টোটাল টাইপ কয়টা ভাগ করছি? টোটাল 12টা টাইপে ভাগ করছি। টোটাল টাইপ কয়টা? টোটাল টাইপ হচ্ছে 12টা। খেয়াল করছেন? তাহলে একটা ছোট চ্যাপ্টারকে আমি যদি টোটাল 12টা টাইপে ভাগ করি, আর কোনো কিছু লাগে? প্রত্যেকটা টাইপ থেকে আমরা এখন এমসিকিউ সলভ করবো। অ্যান্ড এমসিকিউ সলভ করার সাথে সাথে ওই টাইপ থেকে কয়টা এমসিকিউ হয়েছে ওইগুলো সব ভাইয়া হিসাব করে বলে দিব। কেমন? তাহলে আসেন আমরা কথাবার্তা না বলি, বিসমিল্লাহ বলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, যোজ্যতা ইলেকট্রন। আমি আগে একটু থিওরিটা পড়াই নিব। যোজ্যতা ইলেকট্রন মানে যোজনী না, প্রথম কথা এটা। যোজ্যতা ইলেকট্রন মানে কি না? যোজনী না। অনেক টাইমে যোজনীয় হতে পারে, ওটা পরের হিসাব। বাট যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে লাস্ট শেলে, অনেকদিন পরে এই কালারটা পাইছি আমি, এই কালার দিয়ে প্রচুর ক্লাস নিছি, বাট আজকে অনেকদিন পরে এই কালারটা নিয়ে পড়তেছি। লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন আছে ওইটাই হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন। এখন আপনি বলতে পারেন ভাইয়া, আমরা তো লাস্ট শেল বলতে ওই যে গোল্লা গোল্লা যেগুলো বুঝি, এগুলো তো ক্যালসিয়াম পর্যন্ত করতে পারি, স্ক্যান্ডিয়াম থেকে তো করতে পারি না। কোনো প্যারা নাই, ইলেকট্রন বিন্যাস তো পারি। মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই আয়রনের যোজ্যতা শেলে ইলেকট্রন কয়টা, এখন আমি তো এটা গোল্লা গোল্লা দিয়ে আঁকতে পারি না, কেন? এটা 20-এর বাইরে। আয়রন কয় নাম্বার? আয়রন হচ্ছে 26 নাম্বার।
বুঝা গেছে কিনা? আয়রন 26 নাম্বার। তো এই টাইপের কিছু প্রশ্ন আসবে না? আসবে। কিছু গ্যাঞ্জাম আছে না এখানে? আছে। সো এই গ্যাঞ্জামগুলো কিভাবে রিমুভ করব, কিভাবে আমরা পড়বো, এগুলো আমরা আস্তে ধীরে আলোচনা করব। আপাতত আপনার যেগুলো লাগবে অ্যাটলিস্ট 20 পর্যন্ত আপনি জানেন কিনা? হ্যাঁ ভাইয়া জানি। লেটস সে ভাইয়া আমি মনে করেন আপনাকে বললাম সালফারের যোজ্যতাশীল ইলেকট্রন কত, আপনি এইভাবে চিন্তা করবেন ভাই সালফারের তো 16, ওকে ফাইন, তাহলে প্রথমে 2টা, পরে 8টা, 10টা, পরে 6টা, 16টা, এই যে এই 6টা লাস্ট ছেলে যে ইলেকট্রন 6টা, এটাকে আমরা বলবো যোজ্যতা ইলেকট্রন। আবার মনে করেন আমি সালফারের ইলেকট্রন বিন্যাস জানি, তাহলে খেয়াল করবেন সালফারের ইলেকট্রন বিন্যাস করলে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আসবে? 3s2 3p4 আসবে, রাইট? তার মানে টোটাল ইলেকট্রন কয়টা গেল? 3 নাম্বার তালায় তৃতীয় তলায় কয়টা ইলেকট্রন থাকলো? 6টা ইলেকট্রন থাকলো। দ্যাটস মিন যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? 6টা হবে। বুঝা গেছে কিনা? আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো, বুঝবো তখন। আসেন তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। এই প্রশ্নটা একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। কেন? দেখেন CCl4 কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরীয় ইলেকট্রন সংখ্যা কত? এই প্রশ্নটাতে একটু ভুল আছে। ম্যাক্সিমাম গাইডে বা টেস্ট পেপারে এটার অ্যান্সার 8 দেওয়া আছে, যেটা ভুল। কেন ভুল? খেয়াল করেন, CCl4 কেন্দ্রীয় পরমাণুর চাইছে। কেন্দ্রীয় পরমাণু কারে বলে? কেন্দ্রীয় পরমাণু এটার ইংলিশটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। কেন্দ্রীয় পরমাণু বললে বোঝায় যাকে ঘিরে সবাই থাকে। যেমন মনে করেন মিথেন, তাহলে কার্বনকে ঘিরে চারপাশে 4টা হাইড্রোজেন আছে। CCl4 তাহলে কার্বনকে ঘিরে চারপাশে 4টা কি আছে? ক্লোরিন আছে। তাহলে যাকে ঘিরে সবাই থাকে, যে কেন্দ্রে থাকে, তার মানে এইটা হচ্ছে গিয়ে কি আমাদের সেন্ট্রাল অ্যাটম। এখন ওরা কি আমার যৌগের কথা বলছে নাকি পরমাণুর কথা বলছে? ওরা আমাকে পরমাণুর কথা বলছে। দেখেন ওরা বলে দিছে কেন্দ্রীয় পরমাণু, তার মানে অ্যান্সার কে? কার্বন। কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকে ভাইয়া? কার্বনের সর্বশেষ কার্বন 6 নাম্বার, তাহলে প্রথমে 2টা পরে 4টা। প্রথমে 2টা পরে 2টা। বা আপনি এভাবে চিন্তা করবেন 2s2 2p2। তাহলে কার্বন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে 4টা। এটা হচ্ছে অ্যান্সার হওয়া উচিত। বাট এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে খেয়াল করেন এটা যেহেতু সমযোজী বন্ধন, তাই কার্বনের তো ভাইয়া নিজের 4টা ইলেকট্রন আছেই, কার্বনের নিজের 4টা ইলেকট্রন আছেই। এখন ক্লোরিন সহ শেয়ার করছে অবশ্যই, তাহলে ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করছে। এখন কয়টা করে ইলেকট্রন আছে? এখন 4 দুগুণা 8টা। দেখেন কার্বনের নিজের 4টা, ক্লোরিনের 4টা, 8টা। যদি আমি ওই সেন্সে বলি তাহলে অ্যান্সার কিন্তু আর 4 হওয়ার সুযোগ নাই, অ্যান্সার হবে হচ্ছে 8। সো এইটা আসলে একটু বুঝার বিষয়, একটু কন্ট্রোভার্সির বিষয়। আপনি দেখবেন আপনার গাইডে বা টেস্ট পেপারে বা অন্যান্য টিচাররা কি বলতেছে, এটার অ্যান্সার 8ই দিয়েন। আমার সেন্সে 8 বলে। কেন বলতেছি? কারণ এই প্রশ্নটা করা হয়েছে CCl4 কে বেস করে। CCl4 কে বেস করে প্রশ্নটা করা হয়, বিধায় অ্যান্সার হচ্ছে 8। বুঝা গেছে? আচ্ছা, আর যদি শুধু কার্বনকে বেস করে অ্যান্সার প্রশ্নটা করতো, যে র্যান্ডম একটা যৌগ আপনাকে বললো কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, তখন কিন্তু অ্যান্সার হইতো 4। বাট এই প্রশ্নটা দেখেন আমরাও তো আসলে সারা জীবন ধরে পড়াচ্ছি, মানে আমরাও টিচার। সো যখনই প্রশ্ন করা হয় তখন আমরা বুঝি যে কোন সেন্সে প্রশ্নটা করা হয়েছে। এই প্রশ্নটা করা হয়েছে CCl4 কে বেস করে, তাই এটার অ্যান্সার হচ্ছে 8। যদি কার্বনকে বেস করে অ্যান্সার করা হইতো তাহলে মানে প্রশ্ন করা হইতো, তাহলে অ্যান্সার হইতো কত? 4। বুঝা গেছে? ওকে, আমি প্রথমে এটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন দিয়ে শুরু করলাম ভাই। আসেন, জেননের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? এই যে চ্যাপ্টার 4 পড়ায় আসছি। হেনা আর করিম যাবে রমনায়। ও মা গো, 18 নম্বর গ্রুপ, তাই না? এই 18 নম্বর গ্রুপের সবার শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা করে থাকে বলো? NH2 NP6। মানে ভাইয়া নিয়নের ক্ষেত্রে কি হবে? 2s2 2p6। আর্গনের ক্ষেত্রে কি হবে? 3s2 3p6। ক্রিপ্টনের ক্ষেত্রে কি হবে? 4s2 4p6। জেননের ক্ষেত্রে কি হবে? 5s2 5p6। মানে এরা কিন্তু সবাই অষ্টক পূর্ণ থাকে। হিলিয়াম ছোট, তাই হচ্ছে ও শুধুমাত্র 1s2 করে থাকবে। হিলিয়ামের ব্যাপারটা আলাদা, ও ছোট, আর বাকিরা সবাই কিন্তু বড় বড়। সো এরা সবার শেষ শক্তি স্তরে কয়টা করে থাকবে? 8টা করে ইলেকট্রন থাকবে। তাহলে জেননের যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? 8টা করে হবে। ওকে, আসো তারপরে তাড়াতাড়ি। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? ওই যে অক্সিজেন 6 নাম্বার, 8 নাম্বার, সরি কি বলতেছি, 8 নাম্বার। তাহলে প্রথমে হচ্ছে 2টা, পরে হচ্ছে কয়টা? 6টা। বা এভাবে চিন্তা করবা 2s2 2p4, তাহলে 2 আর 4 6। তাহলে অ্যান্সার হবে কয়টা? যোজ্যতা ইলেকট্রন 6টা। ওকে, দেখেন অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 6টা। ওকে, অক্সিজেন অণু জারক পদার্থ। অণু অক্সিজেন জারক। উত্তর হচ্ছে ইয়েস, অক্সিজেন জারক। কেন? কারণ অক্সিজেন হচ্ছে অধাতু,
অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, বিজারণ মানে জারক। সো এটা কারেক্ট আছে। অণুতে বন্ধন জোড় ইলেকট্রন দুইটা, এটা আসলে আমাদের একটু পরের প্রশ্ন, এটা একটু পরের প্রশ্ন, তারপর আমি একটু বলে দিচ্ছি। অণুতে বন্ধন জোড় ইলেকট্রন দুইটা, এটা একটু দেখি। অক্সিজেন অণু কেমনে থাকে? অক্সিজেন অণু থাকে এইভাবে। এখন এই জায়গায় অক্সিজেনের একটা ইলেকট্রন থাকে, এই জায়গায় অক্সিজেনের একটা ইলেকট্রন থাকে, এই জায়গায় এই অক্সিজেনের একটা ইলেকট্রন, এই জায়গায় একটা ইলেকট্রন। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কি দুইটা নাকি চারটা? চারটা। দুইটা দুইটা চারটা। তাহলে অণুতে বন্ধন জোড় ইলেকট্রন দুইটা না, উত্তর হচ্ছে না, বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে চারটা। তাহলে অ্যান্সার কত হবে এখানে? অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2, কারেক্ট। বুঝা গেছে? তারপরও একটু চেক করে নিয়েন ভাইয়া, একটু চেক করে নিয়েন, আমার মনে হয় ঠিকই আছে, তারপরও আপনি চেক করে নিতে পারেন। ওকে, চেক করে নিতে পারেন। মানে অক্সিজেন অণুতে বন্ধন জোড় বলছে, রাইট? অণুতে বন্ধন জোড় বললে হচ্ছে চারটা। আর যদি এক অক্সিজেনের বন্ধন জোড় ইলেকট্রন জিজ্ঞাসা করতো তখন অ্যান্সার 2 দিতে পারতাম আমরা। এখানে অ্যান্সার হচ্ছে 1 আর 2। ওকে, তাও এটা একটু চেক করে নিয়েন। চেক করে নিয়েন বলতে কি, কারণ আপনাদের বই পুস্তকে আসলে ভাষাগত অনেক প্রবলেম আছে, টেস্ট পেপার বলেন, গাইড বলেন, ঠিক আছে, ভাষাগত অনেক প্রবলেম আছে। তাই এখন আমি তো আর আপনার ভুলটা পড়াইতে পারবো না, অ্যাকচুয়ালটা পড়াইতে হবে, অ্যাকচুয়ালটা পড়াইতে হবে। ব্যাপারটা কি ধরতে পারছেন? একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে, ওইটারে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। এখানে বন্ধন কয়টা? দুইটা। তাহলে দুইটা বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? চারটা ইলেকট্রন আছে। আমি আপনার ভুলটা পড়াইতে পারবো না। বুঝা গেছে কিনা? সো আপনি একটু চেক করে নিয়েন, কেমন? আসেন তাহলে আমাদের টোটাল কয়টা প্রশ্ন হলো? 1 2 3 4, 4টা প্রশ্ন হয়ে গেছে ভাইয়া। আমাদের টোটাল কয়টা প্রশ্ন হয়েছে? টাইপ 1 থেকে 4টা প্রশ্ন হয়ে গেছে। বুঝা গেছে? ওকে, আসেন এবার এখন আমরা টাইপ 2 তে চলে যাব। টাইপ 2 হচ্ছে আমাদের যোজনী। টাইপ 2 কি? টাইপ 2 হচ্ছে আমাদের যোজনী বা যোজ্যতা। এখন যোজনী মানে কি? যোজনী মানে হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের যেই কয়টা ইলেকট্রন শিফট করে, যোজ্যতা ইলেকট্রনের মধ্যে থাকা যেই ইলেকট্রনগুলা, যোজ্যতা ইলেকট্রনের মধ্যের যেই ইলেকট্রনগুলা শেয়ার হয় বা দান করে, দান গ্রহণ বা শেয়ার হয়, সেগুলো হচ্ছে যোজনী। এখন একজনের লাস্টে 6টা আছে, তাহলে 6 কি তার যোজনী হবে? না, যোজ্যতা ইলেকট্রন কিন্তু 6, বাট এখন 6 অষ্টক পূর্ণ করার জন্য আরো কয়টা লাগবে? 2টা লাগবে। তাহলে 6 আর 2 এ 8 হবে। ওই যে এটাই বলছি আর কি, গ্রহণ। বুঝা গেছে কিনা? এখন মনে করেন একজনের আছে, শেষে ইলেকট্রন আছে 2টা, আবার 2টাই দান করলো, তার মানে কি? যোজ্যতা ইলেকট্রনের মধ্যে যে ইলেকট্রনগুলো দান করছে মানে ওই 2টা হচ্ছে তখন তার কি হবে? যোজনী হবে। আর শেয়ার, শেয়ার মানে কি? যে ইলেকট্রনগুলো শেয়ার করে অষ্টক পূর্ণ করে, সেটা হচ্ছে গিয়ে কি হবে? তার যোজনী হবে। ব্যাপারটা বোঝা গেছে? সো এখানে অনেকগুলো টার্ম আছে, আমরা সবগুলো টার্ম নিয়ে আস্তে ধীরে আলোচনা করব, এগুলো আপনি প্রশ্ন সলভ করতে করতে পেরে যাবেন। তাহলে যোজ্যতা ইলেকট্রনের মধ্যে যে ইলেকট্রনগুলো দান হয় সেইগুলা কি? সেইগুলো হবে হচ্ছে আমাদের যোজনী। আর যোজ্যতা ইলেকট্রনের বাইরের যেগুলো গ্রহণ হয় সেগুলো হচ্ছে আমাদের যোজনী, আর যেগুলো শেয়ার হয় এগুলো হচ্ছে আমাদের যোজনী। আস্তে আস্তে আমরা পড়বো, এখানে যোজনীর লিস্ট দেওয়া আছে, আপনি এইগুলো পড়বেন। এগুলো আমার পড়ানোর কিছু নাই, বাট আমরা প্রশ্ন সলভ করতে করতে সবগুলো অ্যান্সার দিব। আসি, নিচের কোন মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? এটা আমরা আগের চ্যাপ্টারে সলভ করছি, চ্যাপ্টার 4-এ কিন্তু সলভ করা হয়েছে। কেন? এটা হচ্ছে অবস্থান্তর মৌল, এই জন্য। তারপরে আসেন, নিচের কোন মৌলিক যোজনী ইলেকট্রন, মানে যোজনী ইলেকট্রন যখন বলবে এটা মানে যোজ্যতা ইলেকট্রন। যোজনী ইলেকট্রন মানেই যোজ্যতা ইলেকট্রন ও যোজনী একই। আসেন আমরা একটু চেক করি। সালফার, সালফারের লাস্ট আছে 6টা, ও কি 6টাই দান করবো নাকি 2টা গ্রহণ করবে? 2টা গ্রহণ করবে। তার মানে ওর হচ্ছে যোজ্যতা ইলেকট্রন 6 আর যোজনী হচ্ছে 2। ক্যালসিয়াম, ওর যোজনী ইলেকট্রন কয়টা? মানে যোজ্যতা ইলেকট্রন লাস্টে আছে কয়টা? ক্যালসিয়াম মানে 4s2, তাহলে 2টা আছে, ও 2টা দান করে ফেলতে পারবে অষ্টক পূর্ণ করার জন্য, তাহলে এইটা অ্যান্সার। ক্লোরিনের লাস্টে আছে কয়টা? 7টা ইলেকট্রন, মানে যোজ্যতা ইলেকট্রন 7, গ্রহণ করবে কয়টা? একটা। ওর তো 8 করেই আছে। আর্গনের কি আছে? 8 করেই আছে। সো আর্গন কি শেয়ার করবে বা দান করবে? না, মানে ছাড়বেও না, গ্রহণও করবে না। N2O5 নাইট্রোজেনের সুপ্ত যোজনী। আচ্ছা, এই জায়গায় একটা কনসেপ্ট আছে, সুপ্ত যোজনী, এটা ভাইয়া পড়াইছিলাম। সুপ্ত যোজনী মানে কি? সুপ্ত যোজনী মানে হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। এইখানে অনেকগুলো ভুল জিনিসপত্র আপনাদেরকে পড়ানো হয়, একটু আফসোসের জিনিস, বাট পড়তে হবে তো ভাইয়া, বুঝছেন না? না পড়ে তো যাওয়া যাবে না। এই দেখা যাচ্ছে না? আমার মনে হয় দেখা যাবে। ওকে ওকে,
থ্যাংক ইউ। এবার বলছে N2O5 এর নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত। এখন বেসিক্যালি এখানে একটু মানে কনসেপচুয়াল গ্যাঞ্জাম আছে, বাট আমরা গ্যাঞ্জামকে উইথড্র করে পড়ালেখা করি। আসেন, নাইট্রোজেনের নর্মাল যোজনী হচ্ছে 3, সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, আর সক্রিয় যোজনী হচ্ছে এখানে 5। কেমনে বুঝলাম? কারণ দেখো নাইট্রোজেন এখানে এই যে নাইট্রোজেনের যোজনী এই জায়গায়, তাই না? আর অক্সিজেনের যোজনী হচ্ছে এই জায়গায়। তাহলে নাইট্রোজেনের এখানে সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, আর সক্রিয় যোজনীয় হচ্ছে এখানে 5। তার মানে 5 থেকে 5 গেলে 0। বুঝা গেছে? আসো এরকম আরো প্রশ্ন করবা, নিচের কোন জায়গায় সালফারের সুপ্ত যোজনী 2? ওকে, তাহলে এখন সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফারের সর্বোচ্চ যোজনী হতে পারে 6। কেমনে? ওই যে 2 8 এ 10 আর 6 এ 16, তাহলে সর্বোচ্চ যোজনী হতে পারে 6, মানে 6 এর বেশি তো আর হইতে পারে না। এখন এখানে আমাকে দেখতে হবে কোন জায়গায় সুপ্ত যোজনী 2। সুপ্ত যোজনী মানে কি? 6 থেকে কত বাদ দিলে 2 পাবো সুপ্ত যোজনী, এটা হচ্ছে সুপ্ত। তাহলে বাদ দিতে হয় কি? সক্রিয়। এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, হ্যাঁ? সক্রিয় বাদ দিতে হয়, আর এটা কি? সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে সুপ্ত পাওয়া যায়। সুপ্ত 2 দিয়ে দিছে, সর্বোচ্চ 6 আমরা জানি। এখন কোন জায়গায় আসলে 4 আছে সক্রিয়, ওইটা দেখতে হবে। 4 বলতে 6 থেকে কত বাদ দিলে 2 হয়? 4 বাদ দিলে। তাহলে এখানে কোন জায়গাতে সালফারের সর্বোচ্চ মানে সক্রিয় যোজনী 4 আছে? দেখো সালফারের যোজনী এখানে দেখা যাচ্ছে 4, বা ফ্লোরিনের কত? 1, তাই SF4 হবে অ্যান্সার। বুঝা গেছে? ওকে, আসো। বি এর নাইট্রোজেনের যোজনী কত? আমরা জানি নাইট্রোজেনের যোজনী 3। বোরন এটা কোন গ্রুপ? 13 নম্বর গ্রুপ। 13 নম্বর গ্রুপের যোজনী কিন্তু 3। 13 নম্বর গ্রুপের যোজনী কিন্তু নরমালি 3। তাহলে বোরনের 3, নাইট্রোজেনেরও 3, তাই 3 3 কাটাকাটি চলে যায়। তাই এখানে কি হবে? নাইট্রোজেনের হবে 3। বুঝা গেছে? ওকে, আসো। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? 0, মানে ওরা তো ইলেকট্রন দান করবে না বা গ্রহণও করবে না। যোজনীয় যোজ্যতা ইলেকট্রন, যোজনীয় যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ভিন্ন। যোজ্য ইলেকট্রন, যোজনী ইলেকট্রন যাই বলুক, আমরা যোজ্যতা ইলেকট্রন বলবো। ওকে, ওকে ওকে ওকে, আমরা একটু দেখি, চেক করি। এই যে ক্লোরিন, দেখো ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিনের ক্ষেত্রে মনোযোগ দিও। ক্লোরিনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন 7 আর যোজনী হচ্ছে 1। তাহলে কি সেম নাকি সেম না? ভিন্ন। কোন মৌলের পরিবর্তনশীল যোজ্যতা আছে? এই যে ভাইয়া, যারা হচ্ছে ওই যে আমাদের ডি ব্লকের ভিতরে। এখন তুমি আমাকে বলতে পারো এখানে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে মার্কারি কিন্তু ভাই অবস্থান্তর না। তারপরেও একটু বুঝাই দিই, শিখাই দিই। মার্কারির 2টা যোজ্যতা ইলেকট্রন মানে পরিবর্তনশীল জারণমান আছে, এগুলাকে জারণমান বলা হয় আসলে, বুঝছো? মার্কিউরাস আর মার্কিউরিক, মার্কিউরাস আর মার্কিউরিক, এই দুইটা হচ্ছে পরিবর্তনশীল অবস্থা, তাই এটাকে আমরা বলি। আর আয়রন তো আমরা জানি ভাইয়া, ফেরাস আর হচ্ছে ফেরিক, ফেরাস আর ফেরিক। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে এখানে আয়রন আর মার্কারি হবে। ওকে, কোনটি পরিবর্তনশীল জারণমান প্রদর্শন? আয়রন। একাধিক যোজনী প্রদর্শন করে, একাধিক যোজনী প্রদর্শন করে ফসফরাস। কেন ফসফরাস? কারণ দেখো ভাইয়া, ফসফরাস মানে হচ্ছে 3s2 3p3। দেখো কেন আসলে একাধিক, এটা একটু বেসিক জিনিস, আমি একটু বুঝাই দিই। দেখো ওর কি 3D খালি আছে না? হ্যাঁ ভাইয়া, 3D কিন্তু খালি আছে। 3D আছে, বাট 3D তে ইলেকট্রন নাই। 3D বইলা কিছু আছে? আছে। 3 তলায় কি 3D ফ্ল্যাট আছে না? পড়াইছি না? পড়াইছি। বাট 3D তে কোনো ইলেকট্রন আছে? নাই, তাই কিন্তু আমরা 3D দেই না। এখন এইটাই কিন্তু বিজোড় অবস্থা। আর কেন? পিতে রুম কয়টা? পিতে রুম হচ্ছে 3টা। তাহলে একটা একটা একটা। আর এখানে কি জোড় অবস্থায় আছে না? এসের রুম কয়টা? 2টা। এগুলো কিন্তু সব আগের চ্যাপ্টারের সাথে কানেক্টেড। তো এখন কি হবে? ফসফরাসকে তুমি যদি উত্তেজিত করো, তখন এই জায়গার একটা ইলেকট্রন কোন জায়গায় আইসা পড়তে পারে? এই যে ডিতে আইসা পড়তে পারে, ডিতে আইসা পড়তে পারে। তাই তখন বিজোড় ইলেকট্রন কয়টা হয়? 5টা হয়। তাই ফসফরাসের একাধিক যোজনী আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। 3 কোন সেন্সে? এই যে বিজোড় 3টা। আর যখন হিট দিলাম তখন এই জায়গার জোটটা এখানে আইসা পড়লো, তখন কয়টা হয়ে গেল? 5টা হয়ে গেল। তাই 3 আর 5 হচ্ছে যোজনী প্রদর্শন করে কে? নাইট্রোজেন। ওকে, আসো। সরি, ফসফরাস। SF4 এর সুপ্ত যোজনী কত? 2, একটু আগে পড়াইছি। SF6 এর সুপ্ত যোজনী কত? দেখো সালফারের সর্বোচ্চ যোজনী কত শিখাইছি? 6। এখানে সক্রিয় যোজনী কত? 6। 6 থেকে 6 বাদ দিলে 0। H2SO3 তে সালফারের সুপ্ত যোজনী কত? ভালো প্রশ্ন, ভালো করে তাকায়। H2SO3, এখানে সালফারের জারণ মানটা হচ্ছে +5। কেমনে বুঝলাম? এটা হচ্ছে চ্যাপ্টার 7 এর পড়া। দেখো অক্সিজেন হচ্ছে -2 করে, -2 করে মানে -6, আর এখানে হচ্ছে, সরি একটু ভুল বলছি, -6
আর এখানে সালফার হচ্ছে +4, এখানে হচ্ছে ও +2। তাহলে একটু ভালো করে তাকাও, ও -6, ওকে তুমি x ধরবা, x -6 আর এখানে হচ্ছে +2 = 0। তাহলে x ইকুয়াল কি আসবে, x ইকুয়াল আসবে হচ্ছে +4। তাহলে এখানে সালফার কত, +4। জারণ মান ওইটাই সক্রিয় যোজনী, ব্যাপারটা বোঝা গেছে কিনা? তাহলে এই জায়গায় জারণ মান কত, 4, আর সর্বোচ্চ কত, 6। 6 থেকে যদি 4 বাদ দাও 2 থাকবে অ্যান্সার। বোঝা গেছে? ওকে। H2S সালফারের সুপ্ত যোজনী ওই যে 6, এখানে হচ্ছে -2, হাইড্রোজেন হচ্ছে +2, সালফার হচ্ছে -2। তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4। একটু চেক করে নিও, একটু চেক করে নিও তোমাদের বইয়ে কি কি যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সালফার ডাই অক্সাইডে সুপ্ত যোজনী ওই যে এটা হচ্ছে -4, এটা হচ্ছে +4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2। কার্বন মনোক্সাইডে সক্রিয় যোজনী কত? আচ্ছা খেয়াল করো, কার্বন আচ্ছা এটা একটু তুমি বুঝবা না, আচ্ছা আমি একটু বুঝাই দিচ্ছি। অক্সিজেনের যোজনী হচ্ছে 2 আর কার্বনের যোজনী হচ্ছে 4। আমরা তো এতটুকুই জানি তাই না, যে ভাইয়া কার্বন মনোক্সাইড, এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কার্বনের যোজনী হচ্ছে 4। এখন 2 আর 4 কাটাকাটি করলেও তো ভাই 2 আর 4 কাটাকাটি করলেও তো হচ্ছে কি এখানে 2 একটা থাকে, তাও তো কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, কার্বন মনোক্সাইড তো হয় না। আচ্ছা তাহলে একটু গ্যাঞ্জেম্মা আছে, এইগুলোর স্ট্রাকচার তোমাকে এখন শিখাচ্ছি না, ইন্টারে শিখাবো। আপাতত এইভাবে মাথায় রাখো, অক্সিজেন হচ্ছে -2, তাহলে কার্বন এখানে হচ্ছে +2। তাহলে কার্বনের সর্বোচ্চ 4, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। এইভাবে তুমি শিখতে পারো আপাতত, বুঝছো কাহিনী? এইভাবে শিখতে পারো। কার্বন মনোক্সাইডের সুপ্ত যোজনী অলরেডি হয়ে গেছে। কার্বন ডাই অক্সাইডের সুপ্ত যোজনী এই যে এবার হচ্ছে পড়ালেখা, ভালো করে খেয়াল করো। তাহলে এইখানে অক্সিজেন হচ্ছে -2 করে -4, কার্বন হচ্ছে +4, তাহলে -4 +4, কার্বনের সর্বোচ্চ হচ্ছে 4, 4 থেকে 4 বিয়োগ গেলে 0 থাকে। শেষ পড়া, বুঝা গেছে? এটা হচ্ছে খেলা। ওকে ডান। ওকে আসো, ক্যালসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস কি ঠিক আছে? উত্তর হচ্ছে না। এই যে দেখাই যাচ্ছে 3p6 3d2, এটাও ভুল। যোজ্যতা ইলেকট্রন 2টা, যোজনী 2টা, 2 আর 3 কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কয়টা হলো এমসিকিউ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। বাপ রে বাপ, বাপ রে বাপ, 19টা প্রশ্ন হয়ে গেছে। এবার আমরা কি করব? এবার আমরা কোন জায়গায় চলে যাব? এবার আমরা চলে যাব টাইপ 3-তে। টাইপ 3 হচ্ছে আমাদের যৌগমূলকের টাইপ। এগুলো আমরা সবাই জানি, তাও একবার একটু দেখে রাখবো। অ্যামোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন। ওকে আচ্ছা, ফসফোনিয়াম আয়নে একটু ভুল আছে, এটা PH4+ হবে। হ্যাঁ এটা PH4+ হবে। পারম্যাঙ্গানেট, নাইট্রেট, নাইট্রাইট, হাইড্রোক্সাইড, হাইপোক্লোরাইট। ওকে কার্বনেট চিনো, সালফেট চিনো, সালফাইট চিনতে হবে, ক্রোমেট ডাইক্রোমেট পরে চিহ্ন, ফসফেট চিনতে হবে, ফসফাইট বোরেট পরে চিহ্ন, দরকার নেই। মানে তোমাকে অ্যামোনিয়াম চিনতে হবে, নাইট্রেট নাইট্রাইট হাইড্রোক্সাইড একটু চিনতেই হবে, কার্বনেট সালফেট সালফাইট চিনতেই হবে, ফসফেট চিনতেই হবে, এগুলো মাস্ট চিনতে হবে। এরপরে আমরা বাকিগুলো পরে। ফসফেট PO4 3-, তাহলে আধান কত? আধান মানে চার্জ, আধান মানে কিন্তু যোজনী না। আধানের খেয়াল করো, আধানের মডুলাস ফর্মটা হচ্ছে যোজনী। আধানের মডুলাস ফর্ম, মডুলাস মানে কি? মডুলাস মানে একটা অপারেটর যার ভিতরে মাইনাস দিলেও প্লাস হয়ে যায়, বুঝছো? তাহলে আধান কত? -3, মডুলাস দিলে এটা কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, বুঝছো কি না? তাহলে যোজনী হচ্ছে আধানের মডুলাস ফর্মটা, বুঝছো? এখন তোমার যোজনী চাই নাই কিন্তু আধান চাইছে, তাহলে ফসফেট মানে কি? ফসফেট মানে PO4 3-, তাহলে আধান কত মানে চার্জ কত? -3। কার যোজনী 1? প্রথমেই নাইট্রেট। কার্বনেট মানে CO3 2-, CO3 2-, সালফেট মানে SO4 2-, ফসফেট মানে PO4 3-। ওকে সো এটা না। নিচের কোনটি যৌগমূলক? যৌগমূলক কে? ওমা এই জায়গায় প্রশ্নে ভুল আছে ভাইয়া, বুঝছো? এখানে প্রশ্নে একটু ভুল আছে। নিচের কোনটা যৌগমূলক? এখানে মানে চার্জ দিতে হবে, বুঝছো? এমন যেমন এখানে যদি মাইনাস দাও তাহলে নাইট্রাইট হবে, তখন এটা হচ্ছে নাইট্রাইট আয়ন হবে, মানে মাইনাস দিতে হবে এখানে। ত্রিযোজী যৌগমূলক কোনটা? ওই যে ফসফেট, মানে 3 যোজনী 3, PO4 3-। অ্যাসিটেট মূলকের যোজনী কত? খুবই সুন্দর প্রশ্ন। অ্যাসিটেট মানে কি? এই যে এগুলো পড়াইছি অর্গানিকের ক্লাস, এফআরপিবিতে কেউ যদি আমার অর্গানিকের ক্লাস করে থাকে সে বুঝবে। দেখো অ্যাসিটিক অ্যাসিড মানে কি? CH3COOH। অ্যাসিডিক অ্যাসিড থেকে যদি H টা চলে যায় তখন এটা হয়ে যায় CH3COO-।
অ্যাসিটেট আয়ন, ইয়েস, এটার নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন। তাহলে মাইনাস হচ্ছে গিয়ে -1, চার্জ কত -1, তাহলে যোজনী কত হবে, চার্জের মডুলাস ফর্মটা, -1 এর মডুলাস ফর্ম হচ্ছে 1। ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি যৌগমূলক আছে, দেখো ম্যাগনেসিয়াম ফসফেট এটাকে লিখতে হবে, বুঝছো, ম্যাগনেসিয়াম ফসফেট, ফসফেটের যোজনী কত 3, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, ফসফেট কয়টা আছে, 2টা আছে, বুঝছো প্রশ্ন কেমনে আসে। ওয়াও ভাইয়া, আমাদের 3টা টাইপ শেষ, তাহলে 1 2 3 4 5 6, 6টা প্রশ্ন হয়ে গেছে আমাদের টাইপ 3 থেকে। এখন আমরা সংকেত পড়বো, আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। চ্যাপ্টারটা আসলে ছোট একটা চ্যাপ্টার, বাট আমি অনেক অনেক ভাগ করে পড়াচ্ছি যাতে করে কোনো প্রশ্নে তুমি না আটকাও, বুঝছো ভাইয়া। আসো সংকেত, মরিচার সংকেত কোনটা, মরিচার সংকেত আসলে ফিক্সড কোনো সংকেত না, এইটা হচ্ছে মরিচার সংকেত, Fe2O3 NH2O, বুঝছো, NH2O। অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কোনটা, অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, কার্বনেট, কার্বনেটের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে অ্যালুমিনিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম ফসফেট, এটা আগের চ্যাপ্টারে পড়াইছি, ম্যাগনেসিয়াম ফসফেট PO4 3, ওর যোজনী ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাহলে অ্যালুমিনিয়াম ফসফেট, দেখো অ্যালুমিনিয়াম, সরি এমন বারবার ভুল হয় এটা, দেখছো আগে চ্যাপ্টার 3তেও ভুল হয়েছিল। অ্যামোনিয়াম, হ্যাঁ অ্যামোনিয়াম মানে এইটা, ফসফেট মানে হচ্ছে এইটা, ফসফেটের যোজনী 3, অ্যামোনিয়ামের যোজনী 1, তাহলে অ্যামোনিয়াম 3 ফসফেট 1, এই যেটা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা চিনতে হবে KMnO4, এটা চিনে রাখো, এটা চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের ওই যে অর্গানিকও আছে রাইট, বেয়ার পরীক্ষায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে KMnO4। ওয়াও ভাইয়া, আমাদের এখানেও শেষ, কয়টা প্রশ্ন, 5টা, তাহলে আমাদের টাইপ 4-এ কয়টা প্রশ্ন হইলো ভাইয়া, 5টা প্রশ্ন হইলো। ওকে, আমি সব হিসাব দিব, টেনশন করো না। অষ্টক ও 2 এর নিয়ম, আসো আসো আসো। যৌগ বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টক নিয়ম মেনে চলে কে, CCl। আচ্ছা আমি তোমাকে একটু কয়েকটা মৌল শিখাই দিই, এই জায়গায় একটু পড়ালেখা আছে, এক্সট্রা কিছু নোট করো, লেখো। অষ্টক সংকোচন কারা, যারা যাদের দ্বারা অষ্টক ফিল আপ হয় না, অষ্টক সংকোচন কারা হবে, যাদের অষ্টক ফিল আপ হবে না, তাই না, অষ্টক সংকোচন কারা, ফেমাস কিছু মৌল একটু লিখে রাখো, BF3, AlCl3, BCl3, এই যে এরা হচ্ছে আসলে অষ্টক সংকোচন। আবার ব্যথা পাইছি রে, বাপরে বাপ, এই দেখো মনোযোগ দিও, সম্প্রসারণে যাও, একটু সুন্দর করে নোট করে রাখবা, কেমন সুন্দর করে নোট করে রাখবা, কিছু জিনিস শিখাই দিচ্ছি। এই যে এগুলা, এই কয়েকটা সুন্দর করে একটু নোট করে রাখো, এগুলা দেখা মানে কি জানো, এগুলা দেখা মানে এরা কিনে হবে না, এরা অষ্টক মেনে চলবে না। সংকোচন মানে কি, যাদের শেষ শক্তি স্তর 8-এর কম আছে। বোরনের, দেখো এইভাবে হিসাব করো, বোরনের শেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে, 3টা, এখানে ফ্লোরিন আছে কয়টা, 3টা, 3 3 6, অ্যালুমিনিয়ামের শেষে আছে কয়টা ইলেকট্রন, 3টা, 2 8 10, 3 13, 3 3 6, তাহলে সংকোচন। আবার সেম 3 3 6, এই জায়গায় বেরিলিয়াম, বেরিলিয়ামের প্রথমে আছে 2টা, পরে আছে 2টা, 4 না, বেরিলিয়াম হচ্ছে 4, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 4, প্রথমে 2টা পরে 2টা, তাহলে 2, আর এখানে ক্লোরিন আছে কয়টা, 2টা, তাহলে 2 2 4, তাহলে এটাকে অষ্টক সংকোচন হয়েছে। ওকে, এবার সম্প্রসারণ, PCl5, ফসফরাসের লাস্টে কয়টা আছে, 5টা, ক্লোরিন আছে কয়টা, 5টা, তাহলে 5 5 10, সালফারের লাস্টে আছে কয়টা, 6টা, ফ্লোরিন আছে 6টা, তাহলে 6 6 12, আয়োডিন, আয়োডিনের লাস্টে আছে 7টা, কেন, গ্রুপ 17 নাম্বার, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন 17 নাম্বার, তাহলে আয়োডিনের লাস্টে আছে 7টা, আর ফ্লোরিন আছে 5টা, 7 5 12, আয়োডিনের লাস্টে আছে 7টা, ফ্লোরিন আছে 7টা, তাহলে 7 7 14, জেননের লাস্টে আছে 8টা, ফ্লোরিন আছে 4টা, তাহলে 8 4 12, জেননের 8 আর ফ্লোরিন আছে 6টা, 8 6 14, এগুলো হচ্ছে অষ্টক সম্প্রসারণ, মানে এগুলো ফেমাস উদাহরণ। ওকে, এবার আসো, এবার বলছো অষ্টকের নিয়ম মেনে চলে, দেখো BCl3 দেখছো, ও বাদ, কেন বাদ, এই যে এই লিস্টে আছে, পাইছো, তাহলে CCl4 অ্যান্সার আর H2S অ্যান্সার, তাহলে 1 আর 3 অ্যান্সার, 1 আর 3 আছে শেষ। তারপরে বন্ধনে 2 এর নিয়ম মেনে চলে, 2 আসলে খুবই ছোটখাটো পড়ালেখা, বুঝছো, এই 2 এর কনসেপ্ট কিন্তু খুবই ছোট পড়া, বুঝছো, 2 এর কনসেপ্ট খুবই ছোট পড়া। এখন
বন্ধনে দুইয়ের নিয়ম মেনে চলে ভাই, আসলে দুইয়ের নিয়ম মেনে চলে এরকম যৌগ পাওয়াই টাফ। নাইট্রিক, এই যে NO কে কি বলা হয় তুমি জানোই না, এগুলোর স্ট্রাকচারই তোমাদের নাই, হুদাই এগুলো দিছে, মানে তোমাদের বইয়ের মানে আমি জানি না এদের সমস্যা কি। নাইট্রিক অক্সাইডের স্ট্রাকচার তোমার শেখানো হয়েছে জীবনে, তো তুমি এগুলো পারবা কই থেকে? এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড এমনি তৈরি হয় না, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় N2O4 থেকে। N2O4 থেকে NO2 আসে, বুঝছো? NO2 আসে। তারপরে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড দেখতে কি এইরকম টাইপের, এখানে প্লাস মাইনাসের ব্যাপার সেপার আছে, বুঝছো? এখানে প্লাস মাইনাসের ব্যাপার, সরি এখানে প্লাস আর এখানে খালি থাকে, তো এই জায়গায় গ্যাঞ্জাম আছে, বুঝছো? মিথেন আছে, মিথেন অষ্টক ফিল আপ করে, কারণ 4 4 8, এখানে দুইয়ের নিয়ম মেনে চলে না আসলে কেউই। মিথেনটা দাগায় রাখো, মিথেনটা দাগায় রাখো। নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা, তাহলে এই জায়গা থেকে কয়টা প্রশ্ন পাইলা? অষ্টক ও দুইয়ের নিয়ম থেকে 2টা প্রশ্ন হয়েছে। কোন মৌলটি যোজনী 0, ক্রিপ্টন 18 নম্বর গ্রুপ? নিশ্চয় এসে যোজনী কত? 0, এটা একটু আগেও করাইছিলাম। ওকে, তাহলে এখানে 2 2 4টা প্রশ্ন হয়েছে। ক্যাটায়ন অ্যানায়ন, আসো এবার ভালো করে তাকাও, এগুলো ভালো প্রশ্ন। আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? দেখো তো, আয়ন গঠন মানে কি? ইলেকট্রন ছাড়া বা গ্রহণ করা। আয়ন গঠন হয় কিভাবে? ইলেকট্রন ছাড়লে বা গ্রহণ করলে। এখন পটাশিয়াম মানে কি বলো? পটাশিয়াম মানে লাস্টে আছে কত? এইটা, তাহলে পটাশিয়াম কি একটা মানে কি করবে? একটা ছেড়ে দিবে। কেন? পটাশিয়াম ধাতু, ধাতু ইলেকট্রন ছাড়ে। তাহলে পটাশিয়াম যদি এটা ছেড়ে দেয় তাহলে কি হবে? পটাশিয়াম প্লাস হবে। পটাশিয়াম প্লাস হইলে এটা কার মতো মেনে চলে? হাই মানে নিষ্ক্রিয় গ্যাস 18। 18 মানে কি? আর্গন, রাইট? 18 মানে কি? আর্গন। এই যে এটা 1:2 2:2 6 10 2 12 6 18, 18 মানে আর্গন। তারপর আসো, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস নিম্নের কোনটিকে সমর্থন করে? আচ্ছা, এখানে একটু বোঝার বিষয় আছে। সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম মানে কি রে ভাই? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের ভিতরে ক্যাটায়ন কে? সোডিয়াম প্লাস, প্লাস হইলে ক্যাটায়ন হয়, প্লাস হইলে ক্যাটায়ন হয়। তাহলে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস মানে কি? ওই যে আমরা এটা কোন জায়গায় পড়াইছি? এটা চ্যাপ্টার 3-তে পড়াইছি। দেখো তো, সোডিয়াম প্লাস আর অ্যালুমিনিয়াম 3 প্লাস ভাই ব্রাদার না? কেন? আইসো ইলেকট্রন, ইলেকট্রন সেম, মনে আছে? পড়াইছি যে পরমাণুর আকার পড়ানোর সময়ও পড়াইছি। সোডিয়াম প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস আকার পড়ানোর সময়ও পড়াইছি, এদের আইসো ইলেকট্রন, রাইট? তো দেখো এটা কি? সোডিয়াম প্লাস মানে 10টা ইলেকট্রন, ইলেকট্রন কয়টা? 10টা। অ্যালুমিনিয়াম 3 প্লাস মানে ইলেকট্রন কয়টা? 10টা। তাহলে এদের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? সেম হবে। বুঝা গেছে? ওকে ওকে, এবার আমরা এটা একটু ফিল আপ করে ফেলি। হ্যাঁ, এই যে এখন আসলে আমাদের মূল আলোচনা শুরু। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই টাইপটা থেকে আমাদের পড়ালেখা স্টার্ট। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল করো ভাই, এখানে অনেক ভাস্ট আলোচনা, বুঝছো? তো তুমি চাইলেও কি একটা থিওরির ভিতরে কি আটকাইতে পারবে না, বাট তোমাকে কি করতে হবে? পড়াইতে হবে, আস্তে আস্তে প্রশ্ন ওয়াইজ আগাইতে হবে, বুঝছো কাহিনী? এই জন্য কিন্তু থিওরি আজকে কম, বাট কনসেপ্ট বেশি, প্রশ্ন বেশি। আচ্ছা, এবার একটু বুঝাই। আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন তোমার বইয়ে কি আছে আমার জানা নাই, আমি জাস্ট তোমাকে আমার পড়াটা পড়াচ্ছি। ওকে, এবার আসো, আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কাদের কাদের ভিতরে হয় বলো? ধাতু আর অধাতুর ভিতরে হয়। ধাতু কিভাবে ইলেকট্রন ইয়া করে? ইলেকট্রন ও দান করে। অধাতু কি করে? অধাতু ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তাহলে ধাতু ইলেকট্রন দান করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। এবার তুমি একটা জিনিস আমাকে বলো তো, ধাতু যে ইলেকট্রন দান করে কিভাবে করে? হ্যাঁ, জানি না। এইবার ধাতু ইলেকট্রন দান করে, এটা কোন ধর্ম ভাই? আয়নীকরণ শক্তি। ভেরি গুড। মানে ধাতু কি ইলেকট্রন দান করতে আসলে কি লাগে বলো তো? আয়োনাইজেশন এনার্জি, মানে আয়নীকরণ শক্তি লাগে। অধাতু যে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করতে কি লাগে বলো তো? অধাতুর ইলেকট্রন গ্রহণ করতে লাগে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি লাগে, ইলেকট্রন আসক্তি লাগে। আমি ইংলিশে লিখলাম, হোয়াটএভার, সংক্ষেপে লিখলাম আর কি, ইলেকট্রন আসক্তি লাগে। তাহলে দেখো, তুমি আমাকে এবার বলো, মনে করো একজন থেকে ইলেকট্রন নিতে অনেক বেশি কষ্ট হয়, আরেকজন থেকে ইলেকট্রন নিতে কম কষ্ট হয়, তাহলে কে ভালো করে আয়নিক বন্ধন দিবে? যার থেকে ইলেকট্রন নেওয়াটা সোজা, যার থেকে যে তাড়াতাড়ি ইলেকট্রন দেয় সেই তো আয়নিক বন্ধন ভালো দিবে ভাইয়া। যে তাড়াতাড়ি ইলেকট্রন দেয় সেই কি বন্ধন তাড়াতাড়ি গঠন করবে, রাইট? তাহলে কে তাড়াতাড়ি ইলেকট্রন দিবে? যার আয়নীকরণ শক্তি কম। তাহলে আয়নিক বন্ধন তৈরি করতে গেলে আয়নীকরণ শক্তি কি লাগে? কম লাগে। ভাইয়া তোমার বইয়ে কি লেখা আছে জানি না, আমি যা পড়াচ্ছি পড়ো, কাজে দিবে, মাথা খুলে যাবে। এবার আসো, এখন দেখো তো, ইলেকট্রন গ্রহণ ইজি, মানে
অধাতুরা যদি ইজিলি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে তাড়াতাড়ি বন্ধন মনে করো তুমি আমারে অনেক পিডাইলা, তারপরে আমি গ্রহণ করলাম, আরেকজনকে দেওয়ার সাথে সাথে গ্রহণ করলো, তাহলে কে ভালো করে বন্ধন গঠন করতে পারবে? যে তাড়াতাড়ি ইলেকট্রনটা গ্রহণ করছে। তাহলে ইলেকট্রন তাড়াতাড়ি গ্রহণ করা মানে কি? আয়নাইজেশন এনার্জি কি, ইলেকট্রন এফিনিটি যার বেশি আছে সে তাড়াতাড়ি গ্রহণ করবে। তার মানে সুন্দর করে লিখে রাখো, আয়নিক বন্ধন হইতে গেলে দুইটা শর্ত লাগে। আয়নীকরণ শক্তিকে কম হইতে হয়, আর ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তিকে বেশি হইতে হয়। ধাতু কি করে? ইলেকট্রন দান করে। অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এতটুকু বেসিক তোমার জানা উচিত। ওকে, এবার আসো আমরা পড়ালেখা স্টার্ট করি, দেন আমরা আস্তে ধীরে করব। ক্যালসিয়াম হাইড্রাইড, দেখো ধাতু অধাতুর মধ্যে কেমন বন্ধন হয়? আয়নিক বন্ধন হয়। কোন দুইটা মৌল আয়নিক যৌগ গঠন করতে পারে? ধাতু আর অধাতুর ইয়াটা খুঁজবা, ধাতু অধাতু খুঁজবা। ধাতু ক্যালসিয়াম আর অক্সিজেন। ক্যালসিয়াম আম মানে ধাতু। ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগ? আচ্ছা, ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগ? এগুলো একটু তোমাদেরকে পড়ানো হয় নাকি হয় না আমি জানি না, যাই হোক ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকতে পারে গ্যাসরা। কারা বলো তো? গ্যাসরা। ভ্যান ডার ওয়ালস শক্তিরা কাদের ভিতরে থাকে বলো তো? গ্যাসদের ভিতরে থাকে। বুঝছো? এখন NaCl ও এগুলা কিন্তু এই যে এই দুইটা কিন্তু দানাদার পদার্থ, মানে কঠিন পদার্থ। বুঝছো? ম্যাগনেসিয়াম অক্সাইডটা এরকম টাইপের। H2S একমাত্র হচ্ছে গ্যাসিয়াস। তাহলে গ্যাসদের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি থাকে। বুঝছো? তাহলে H2S হচ্ছে অ্যান্সার। যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আচ্ছা, এটা ভালো প্রশ্ন। মানে কারা আসলে, কেউ ইলেকট্রন দান করবে, কেউ গ্রহণ করবে। কে দান করে বা কে গ্রহণ করে আসলে একই মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? যেমন দেখো ক্যালসিয়াম দুইটা দান কইরা ফেলে, ক্যালসিয়াম মানে 20, ও দুইটা দান করে আর্গনের মতো হয়ে যায়। আর সালফার হচ্ছে 16, মানে ও আরো দুইটা গ্রহণ করে আর্গনের মতো হয়ে যাবে, 18 হয়ে যাবে। তাহলে সালফারও 18 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা, আর পড়ারই দরকার নেই। ওকে, দেখো ম্যাগনেসিয়াম ও হচ্ছে 12, তাহলে ও যদি দুইটা ছাইড়া দেয়, 2 8 10 2 12, দুইটা ছাইড়া দিলে ও কার মতো হবে? নিয়নের মতো হবে। ক্লোরিন হচ্ছে 17, ও যদি একটা গ্রহণ করে তাহলে কার মতো হবে? 18, মানে আর্গনের মতো হবে। তাহলে এটা কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে না। তাহলে ক্যালসিয়াম আর সালফার। আমি আরেকটা বুঝাই দিলাম আর কি, বুঝছো? ওকে, নিচের কোন যৌগটি গঠন করলে প্রতিটি পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে? ওই যে একটু আগে যেটা পড়াইলাম। দেখো ক্যালসিয়াম ওই যে 18 হবে, মানে দুইটা ছাইড়া দিয়া, ক্লোরিনও দুইটা গ্রহণ করে 18 হবে। তাহলে এটা অ্যান্সার। বুঝছো কাহিনী? তাড়াতাড়ি করতে হবে এগুলো। আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস ওই যে আইসো ইলেকট্রনিক, এটাকে কি বলা হয়? আইসো ইলেকট্রন। এটা কোন জায়গায় পড়াইছি বলো? এটা পড়াইছি হচ্ছে চ্যাপ্টার 3-তে পড়াইছি, চ্যাপ্টার 4-এও পড়াইছি। আর্গন মানে 18, তাহলে ক্লোরিন যদি একটা গ্রহণ করে 18 হবে, ক্যালসিয়াম দুইটা ছাইড়া দিলে 18 হবে। ব্রোমিন, এই ব্রোমিন কি 17, যে ও একটা গ্রহণ করলে 18 হবে না? তাহলে অ্যান্সার 1 আর 2। এ ও এম কোন ধরনের বন্ধন গঠন করে? ওমা, এটা হচ্ছে আমাদের কি করতে হবে? এটা আমাদের পর্যায় সারণীটা বুঝতে হবে। লিথিয়ামের নিচে কি আছে? হাইলি না কে? তাহলে এ উইল বি সোডিয়াম। এম, আর্গনের আগে কে আছে? আর্গনের আগে আছে ক্লোরিন, আর্গন, তাই না? তাহলে সোডিয়াম আর ক্লোরিন কি বন্ধন গঠন করবে? আয়নিক। বিওএম, বি কে? সোডিয়ামের পরে কে থাকে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সাথে এম, ক্লোরিন, তাহলে বিওএম, ম্যাগনেসিয়াম ক্লোরিন, ধাতু অধাতু মানে আয়নিক। ও যৌগের গঠিত সংকেত, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে 1 2 AB2, মানে বি ক্লোরিন হচ্ছে এম, BM2 হচ্ছে অ্যান্সার, BM2। বুঝছো কিভাবে করে? ভালো একটা প্রশ্ন। এবার নিচের কোনটি সঠিক? জি অম্লীয় অক্সাইড গঠন করে। হোয়াট ইজ জি? এটাই তো জানি না। আচ্ছা, ক্লোরিনের আগে কি আছে? আর্গনের আগে ক্লোরিন, ক্লোরিনের আগে আছে সালফার। FM2, এফ কি? আচ্ছা আগে একটু বুঝানি, হ্যাঁ আগে একটু বুঝানি। এফ, সালফারের আগে কি আছে? ফসফরাস। এম কি? এম, আচ্ছা ওকে। বি কি? বি হচ্ছে ম্যাগনেসিয়াম। জি কি? জি হচ্ছে এস। ওকে, এবার এই প্রশ্নটা পুরো মজা পাবা, বুঝছো? এই প্রশ্নটা পুরো মজা পাবা, ভালো করে তাকাও, ভালো করে তাকাও, বুঝছো? জি অম্লীয় অক্সাইড গঠন করে। এখন সালফারের অক্সাইড কি অম্লীয় নাকি ক্ষারীয়? দেখো প্রথম কথা হচ্ছে ধাতু, এটা একটু সুন্দর করে নোট করে রাখো। এগুলো কিন্তু একটা ভাস্ট আলোচনা। এখন এই চ্যাপ্টারের থিওরি তো আমি পড়াই নাই, কে পড়াইছে? দেলোয়ার স্যার পড়াইছে। আশা করতেছি তোমরা ফুললি এই চ্যাপ্টারটা পারো। এখন আমি যদি প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা দিতে যাই অনেক লম্বা জিনিস হয়ে যাবে। এখানে কিন্তু প্রত্যেকটা আলোচনা অনেক বড় আলোচনা, যৌগের শেষ নাই। একটা থিওরির আন্ডারে মিনিমাম 10,000 যৌগ আছে। এখন 10,000 যৌগ কি তোমার পড়াইতে পারবো? না। তোমাকে 10টা পড়াইতে পারবো, 10টা পড়াইতে গেলেও ক্লাস লম্বা হয়ে যাবে, এন্ড ক্লাস লম্বা হইলে তোমার রিভিশন দিতে সমস্যা হবে। আমি এই জন্য যেটা আছে ওইটা নিয়ে আলোচনা করতেছি, বুঝছো কাহিনী? এখন দেখো ধাতুর অক্সাইড কি হবে? ধাতুর অক্সাইড হবে ক্ষারীয়।
আর অধাতুর অক্সাইড কি হবে? অম্লীয়। এটা একটা কনসেপ্ট। আচ্ছা, এবার লেখো অম্লীয় অক্সাইড প্লাস পানি ইকুয়াল অম্ল। এবার আসো আমরা চেক করি সালফারের অক্সাইড কি বলো তো ভাইয়া? চিনি, সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড। তুমি কি জানো সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি দিলে কি হয়? সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি দিলে H2SO4 হয়ে যায়। এবার বলো তো, পানি দিছো, এটা হয়ে গেছে সালফিউরিক অ্যাসিড, এটা তো চিনি, তাহলে অ্যাসিড হয় কোন অক্সাইডে পানি দিলে? অ্যাসিডিক অক্সাইডে পানি দিলে। দেখো এই যে এই বক্সে বলে দিছি, তাহলে অ্যাসিডিক অক্সাইডে পানি দিলে অ্যাসিড হয়। তাহলে দেখো তুমি সালফার ডাইঅক্সাইড চিনো, সালফার ডাইঅক্সাইড এটা দেখাচ্ছিল, এটা সালফিউরাস অ্যাসিড হবে H2SO3। আর SO3 তুমি যেটা চিনো ওইটা দিয়ে পড়াই দিলাম, বুঝছো? তুমি যেটা চিনো ভাইয়া ওইটা দিয়ে পড়াই দিলাম, কেমন? তাহলে সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে দিলে কি হবে? সালফিউরিক অ্যাসিড হবে। সালফার ট্রাইঅক্সাইড অ্যাসিডিক অক্সাইড, তাই পানির সাথে দিলে সালফিউরিক অ্যাসিড হবে। তার মানে জি অম্লীয় অক্সাইড গঠন করে। উত্তর কারেক্ট। FM2 অষ্টক নিয়ম মেনে চলে। FM2 কি ভাই আবার? এই বেটা, FM2 কি আবার? F মানে হচ্ছে ফসফরাস, M2 PCl2 বইলা কোনো যৌগই তো নাই পৃথিবীতে, তাহলে এটা বাদ। বিজি আয়নিক যৌগ, বি কি? MgS ম্যাগনেসিয়াম সালফাইড। হ্যাঁ বলতে পারো, আয়নিক যৌগ বলতে পারো, ধাতু অধাতু বলতে পারো। 1 আর 3 কারেক্ট অ্যান্সার, বুঝছো? ওকে। জেড যৌগের একটি অণুর ভর কত? এই যেটা হচ্ছে মিক্স প্রশ্ন, সরি এটা মিক্সের ভিতরে চলে যাবে, বুঝছো? এটা মিক্সের ভিতরে চলে যাবে। কি আচ্ছা দেখাচ্ছি, হ্যাঁ এটা মিক্সের ভিতরে চলে যাবে, সো এটা আমরা লাস্টে আলোচনা করতেছি, কেমন? আসো ওয়াই জেড, এবার আসো একটু দেখি। ওয়াই হচ্ছে 19 নাম্বার, দ্যাট মিনস এটা পটাশিয়াম, সরি ওয়াই হচ্ছে আমাদের পটাশিয়াম। জেড হচ্ছে 9 নাম্বার, দ্যাট মিনস এটা হচ্ছে ফ্লোরিন, দেওয়া আছে 9 আর 19। মূলত আয়নিক যৌগ পটাশিয়াম ফ্লোরাইড, হ্যাঁ আয়নিক যৌগ গঠন করতে পারে। এর যোগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। উত্তর হচ্ছে না ভাই, আয়নিক যৌগরা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা, বন্ধন গঠনে অষ্টক নিয়ম মেনে চলে ভাই, পটাশিয়াম আর ফ্লোরিন অষ্টক নিয়ম মেনে চলবে। ইয়েস, ও একটা দান করবে। ও কেন একটা দান করবে? পটাশিয়াম 19 না, একটা দান করে 18 হইতে যাবে। আর ফ্লোরিন 9, ও একটা গ্রহণ করে 10 হইতে যাবে, মানে নিয়ন হইতে যাবে। তার মানে এটা ঠিক আছে, 1 আর 3 কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে কিনা? ওকে ডান। এবার আসো সমযোজী বন্ধন। ওকে, এটা আরেকটা মজার জিনিস। সমযোজী বন্ধন কাদের কাদের ভিতরে হয়? আমি হালকা একটু থিওরিটা পড়াইনি। সমযোজী বন্ধন হয় কাদের ভিতরে? অধাতু আর অধাতুর মধ্যে। অধাতু আর অধাতুর মধ্যে। এন্ড অধাতু অধাতু মানে কি বলো? ও ইলেকট্রন আর ও কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। ওরা কি করবে? ইলেকট্রন শেয়ার করবে, বুঝছো? ছোটবেলায় বুঝছো, যখন ক্লাসে নোট করতাম বা বাসায় নোট করতাম না, ম্যাথ নোট করতাম, তখন খাতার চ্যাপ্টারের শেষে এরকম দিতাম, বুঝছো? আবার পরীক্ষার হলো এরকম দিতাম। ও অনেক জিনিস, সুন্দর একটা জিনিস মনে পড়লো, যে এটা হচ্ছে ইলেকট্রন শেয়ার বোঝায়। কি বলে? ইলেকট্রন শেয়ার। ওকে আসো, এবার আসো PCl3 যোগে মুক্ত জোড় ইলেকট্রন কত জোড়া? PCl3 তে মুক্ত জোড় কত জোড়া? এইটা তো ভাই একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন হয়ে যাচ্ছে। এই এখন মুক্ত জোড় বলতে ওরা কি বুঝাইছে আমি জানি না আসলে, বুঝছো? আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখো ক্লোরিনের একটা, আর ক্লোরিনের নিজের আছে কয়টা? আরো আছে কিনা? আছে।
তাহলে এই জায়গাতে আরো 3টা আছে না? ইয়েস, মানে ক্লোরিন লাস্টে 7টা ইলেকট্রন না, তাহলে নিজের 6টা আর একটা শেয়ার করছে। কোনটা শেয়ার করছে? এই যে এটা শেয়ার করছে, বেগুনি কালারটা শেয়ার করছে, বুঝছো? বেগুনি কালারটা শেয়ার করছে। আবার ফসফরাসের নিজের ভিতরে কয়টা আছে? 5টা আছে, 5টার ভিতরে 3টা শেয়ার করছে সাদাগুলা। তাহলে টোটাল কয়টা? এখানে 3 3 3 3 9 1 10, 10 জোড়া হবে। মানে আমার কনসেপ্ট বলতেছে 10 জোড়া হবে। এখন তোমাদের মানে তোমাদের কি শেখানো হয়েছে আমি জানি না আসলে, বুঝছো? জানি না, বুঝছো? তাহলে এখানে মুক্ত জোড় কয়টা? মুক্ত জোড় ইলেকট্রন কত জোড়া? মুক্ত জোড় ইলেকট্রন 10 জোড়া, মানে আমার সেন্সে 10 জোড়াই বলে। কোনটি অণু 3 পরমাণু? আচ্ছা, সালফার। সালফার হচ্ছে S6 হইতে পারে, S8 হতে পারে, পড়াইছিলাম। দেখো সালফার S6 চিনো? এই যে এটাকে বলা হয় S6। দেখো একটা চেয়ারের মতো, এটাকে আমরা বলি চেয়ার শেপ। এটা হচ্ছে মুকুট, ক্রাউন শেপ, এটাকে বলা হয় ক্রাউন শেপ। এটা হচ্ছে S8, এটা হচ্ছে ক্রাউন শেপ, আর এটা হচ্ছে চেয়ার শেপ। ফসফরাস, ফসফরাস হয় হচ্ছে P4। P4 কেমন জানো? ঘুড়ির মতো। প্রত্যেকটা ফসফরাস প্রত্যেকটার সাথে কানেক্টেড। এটা হচ্ছে P4। নাইট্রোজেন, আচ্ছা নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে N2, বুঝছো? N2 দ্বিপরমাণুক, N2। আর ওজোন, ওজোন হচ্ছে O3। দেখো ভালো করে তাকাও। এখন দেখো এই অক্সিজেনের ভিতরে 3টা আছে, আর এই অক্সিজেনের ভিতরে একটা আছে। এই যে এটা হচ্ছে ওজনের শেপ। এখন তোমাদের তো এইগুলো শেখানো হবে না। দেখো তোমাদের তো প্রশ্ন দিয়ে দেয়, বাট বুঝা নাই কিছু। আমার কষ্টটা কোন জায়গায় বুঝছো? তোমাদের মানে সিস্টেমের ভিতরে সমস্যা আছে। ওরা ওজন দিছে, ওজন বলতে কি বুঝায় বলবেন, এটাই বুঝায় না। তুমি বলতে পারো ভাইয়া এই যে প্লাস মাইনাস তো আপনি দেখতে মানে ওজনের ভিতরে নাই। কেন নাই? কারণ প্লাস আর মাইনাস নিউট্রাল হয়ে গেছে। এই জায়গায় যদি 2টা প্লাস থাকতো আর একটা মাইনাস থাকতো, তাহলে কে বেশি? প্লাস বেশি, তাহলে প্লাস থাকতো। এখানে যদি 2টা মাইনাস থাকতো একটা প্লাস থাকতো, তাহলে মাইনাস থাকতো, রাইট? মানে নেট মাইনাস থাকতো। বাট এখন নেট কি? নেট নিউট্রাল। নেট মানে যোগফল আর কি। প্লাস আর মাইনাস একটা একটা করে আছে, নিউট্রাল হয়ে গেছে। এন্ড এই অক্সিজেনে কেন প্লাস হচ্ছে 1? মানে এখানে কেন প্লাস দিলাম, এখানে কেন মাইনাস দিলাম? এটাকে বলা হয় ফর্মাল চার্জ। কি বলা হয়? ফর্মাল চার্জ। এইখানে অক্সিজেনের ফর্মাল চার্জ হচ্ছে +1, এখানে অক্সিজেনের ফর্মাল চার্জ হচ্ছে -1। এটা কই থেকে আসলো ভাই? ইন্টারনেট পোলাপাইন জিগেলি ওরা পারবে না, তোমরা করতে পারবা। বাট তোমাদের পড়ায়, কেন পড়ায় জানি না, বুঝছো কাহিনী? তো ওজন হচ্ছে গিয়ে দেখতে এইরকম। ওকে ওকে। PCl3 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? এখানে একটু কনসেপ্ট আছে। দেখো ফসফরাস ট্রাইক্লোরাইড একটু আগে পড়াইছি আমরা। এখন PCl3 বলছে, আচ্ছা এটা 3 হবে না খুব সম্ভবত, এটা 5 হবে, বুঝছো? 5 হবে। 5 দিলে মিলে, নাইলে মিলে না, মানে অপশন অনুযায়ী মিলে না আর কি, বুঝছো? অপশন অনুযায়ী মিলে না। এই যেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড আর কি, PCl5। তাহলে এখন বলো বন্ধন জোড় ইলেকট্রন কয়টা হবে? 10টা। কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা হবে। এখন 10টা হবে। PCl5 দিলে অ্যান্সার 10টা হবে, PCl3 দিলে অ্যান্সার হবে 6টা। মিলে না। ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে কতটি সমযোজী বন্ধন আছে? 3টা সমযোজী বন্ধন, 3টা সমযোজী বন্ধন। তারপরে কোনটি দ্বিপরমাণুক অণু গঠন করে? F2, F2, F2। ওজন তো চিনা, ওজন তো চিনো, হিলিয়াম এক পরমাণু, বেরিলিয়াম তো ধাতু, তাহলে F2 হচ্ছে ফ্লোরিন, দ্বিপরমাণুক অণু গঠন করে। কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান? ত্রিবন্ধন নাইট্রোজেন। এই যে দেখো নাইট্রোজেন, একটা সিগমা, একটা কি বলা হবে? সিগমা বলা হবে, আর 2টা হচ্ছে পাই বন্ধন হবে, 2টা পাই বন্ধন হবে। ওকে, আমরা এটা ওই যে ইয়াতে পড়ছিলাম অ্যালকাইনের ক্ষেত্রে 3টা বন্ধন থাকলে একটা হয় সিগমা, 2টা হয় পাই, ওইভাবে। কোন মৌলের অণুতে 2টা বন্ধন দ্বিবন্ধন বিদ্যমান? দ্বিবন্ধন, দ্বিবন্ধন অক্সিজেন। এই যে, বুঝছো? হাইড্রোজেন মানে কি? H2 মানে কি? এটা Cl2 মানে কি? এইটা, রাইট? ও মানে তারপরে নাইট্রোজেন মানে কি? ত্রিবন্ধন, বুঝছো? কোনটি সমযোজী যৌগ? আচ্ছা এখানে একটু মানে এখানে কনসেপচুয়াল অনেক জ্ঞানজাম আছে ভাইয়া। এই এটা তো একটা ভালো প্রশ্ন দিছে পোলাপাইন, পারুক না পারুক মানে প্রশ্ন দিয়ে দেয়।
বুঝছো? পোলাপাইনটা পড়ানোর নামে খবর নাই। এডি কেন দেয় জানি না, বুঝছো? এডি কেন দেয় জানি না। কেন বলছি বলো? কারণ আমি যদি এখানে বলি Al2O3 সমযোজী যৌগ, লেগে যাবে গ্যাঞ্জাম। অ্যাকচুয়ালি Al2O3 সমযোজী যৌগ, বাট বন্ধন আয়নিক। ওমা, এটা আবার কি জিনিস? আচ্ছা আমি বলি, পৃথিবীতে কোনো যৌগই 100% সমযোজী না, 100% আয়নিক না। এগুলো আমরা ইন্টারে পড়বো, ফাজানের নীতি পড়বো, তখন বুঝবো, এখন বুঝবো না। তো আপাতত তোমার মানে জাস্ট বেসিক যেহেতু প্রশ্নটা দিছে, ওই সেন্সে HCl হবে, মানে হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু, এইভাবে চিন্তা করবা। হাইড্রোজেন ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করে, ওই সেন্সে বুঝা গেছে? ওকে। কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন সবচেয়ে বেশি? এইগুলা কিন্তু হচ্ছে তুমি পারবা না, মানে নিজে নিজে করতে হবে। যেমন দেখো কার্বন ডাই অক্সাইড, ভালো করে তাকাইও। কার্বন ডাই অক্সাইড দেখতে কিরকম, এর এই স্ট্রাকচারটা জানতে হবে। দেখো কার্বনের দুইটা করে, অক্সিজেনের দুইটা করে। এই ভালো করে তাকাও, এটা মনোযোগ দিও। হ্যাঁ, পানির ক্ষেত্রে কি হয়? এই যে পানিকে তো আমরা চিনি C2H2। C2H2 মানে কি জানো? আচ্ছা, C2H2 তো আবার গ্যাঞ্জাম লাগাই দিব। আচ্ছা, গ্যাঞ্জাম লাগাই দিই। ইথাইন, বুঝছো? এটা হলো ইথাইন। আর অ্যামোনিয়া কি? বন্ধন জোড় বলছে, তাই আমরা লোন পেয়ার গুলো দেখাচ্ছি না। কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রনের সংখ্যা বেশি? এবার আসো, গ্যাঞ্জাম তো লেগে গেছে ভাইয়া। এখানে হচ্ছে 2 2 4, এখানে 3 2 6, মানে 3টা বন্ড, 2টা করে ফোঁটা আছে, তাহলে 3 2 6। এখানে কত বলো? এখানে অক্সিজেনের 2টা, কার্বনের 2টা, 4টা। এখানে কার্বনের 2টা, অক্সিজেনের 2টা, 4টা। বুঝছো? আচ্ছা, এখানে কি হয়? এখানে কার্বনের 3টা, কয়টা হইলো? 6টা। আবার এই বন্ডে কার্বনের 2টা আছে না, আবার এই বন্ডে কার্বনের 2টা আছে না। মানে এইখানে কি? এখানে একটা কার্বনের, একটা হাইড্রোজেনের, একটা কার্বনের, একটা হাইড্রোজেনের। আর এখানে কি? একটা কার্বনের, একটা কার্বনের, একটা কার্বনের, একটা কার্বনের, একটা কার্বনের, একটা কার্বনের। তাহলে 6 4 10, তাহলে ইথাইন হচ্ছে অ্যান্সার। বুঝছো? ভালো প্রশ্ন হয়েছে এটা। A1B7 দ্বারা মুক্তজোড় ইলেকট্রন কতটি? এ কি? এ হচ্ছে 1, মানে হাইড্রোজেন। আর ফ্লোরিন B7 মানে কি? সরি, B7 না নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেন। নাইট্রোজেন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ মানে কি? অ্যামোনিয়া বুঝাইছে। কি বুঝাইছে? অ্যামোনিয়া বুঝাইছে। এখন দেখো নাইট্রোজেনের নিজের কয়টা? একটা। নিজের কয়টা? একটা। নিজের কয়টা? একটা। আর এটা কত? এই যে সরি, এটা হচ্ছে লোন পেয়ার, নাইট্রোজেনের লোন পেয়ার। মানে কি লোন পেয়ার বলতে কি? ওর এখানে ইলেকট্রন। মুক্ত জোর কতটা? এই যে দেখো প্রশ্ন, মুক্ত জোর ইলেকট্রন কতটা? মুক্ত জোর ইলেকট্রন 2টা। দেখো মুক্ত জোর হচ্ছে একটা। মুক্ত জোর কয়টা? একটা। আর মুক্ত জোর ইলেকট্রন কয়টা? একটা জোরের ভিতরে ইলেকট্রন কয়টা থাকে? একটা জোড়ায় জিনিস কয়টা থাকে? 2টা। তাহলে জোড়ায় ইলেকট্রন 2টা। কনসেপ্ট বোঝা গেছে? ওকে, আসো। অ্যামোনিয়া অণুতে মুক্ত জোর ইলেকট্রন কয়টা? মুক্ত জোর ইলেকট্রন 2টা। ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? ফ্লোরিন অণু 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 তাহলে ফ্লোরিনের এই জায়গায় একটা, আর বাইরে আছে কয়টা? 6টা। কেন? ফ্লোরিন কয় নাম্বার? 7 নাম্বার না? 7 7, সরি, ফ্লোরিন হচ্ছে 9। প্রথমে হচ্ছে 2, পরে কয়টা? 7। প্রথমে 2, পরে 7। 7টা নিয়ে আমার কাজ। আবার এখানে একটা, আর 7। বোঝা গেছে কিনা? ওকে, তাহলে আমাদের এটা কত? আমাদের এটা হচ্ছে গিয়ে, এবার বলছে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে। জোড়া চাইছে, জোড়া চাইছে। কয় জোড়া মুক্ত ইলেকট্রন? তাহলে 1 2, এই যে এই 2টা মানে 1 জোড়া। 2 3 4 5 6, 6 জোড়া আছে। বুঝছো? প্রশ্ন কিন্তু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। নাইট্রোজেন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? 3টা। সালফার এস এর রুম কয়টা? একটা। আর পি এর রুম কয়টা? পি এর রুম 3টা। শিখাইছি না? 3টাতে 3টা ইলেকট্রন থাকে, আর একটাতে 2টা ইলেকট্রন থাকে। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা? 3টা। H2S যোগে মুক্ত জোড় নিজে করো। কয়টি মুক্ত জোড় ইলেকট্রন থাকে? এই দেখো অক্সিজেন,
এগুলো হচ্ছে বন্ধনের ভিতরে। আর অক্সিজেনের লাস্টে কয়টা আছে? প্রথমে 2টা পরে 6টা। অক্সিজেনের লাস্টে কয়টা আছে? প্রথমে 2টা পরে 6টা আছে, 6টা। অক্সিজেন 8 না, 8, প্রথমে 2টা পরে 6টা। তাহলে 6টার ভিতরে 2টা হচ্ছে বন্ধন জোরে, তাহলে বাকি 2টা কোন জায়গায় গেছে? মুক্ত জোরে গেছে। তাহলে মুক্ত জোর কয়টা হবে? 2টা। আচ্ছা, এখানে কতটি মুক্ত জোর ইলেকট্রন আছে? ইলেকট্রন বলছে তাই 4টা হবে। যদি বলতো কত জোড়া আছে তাহলে তুমি বলতো 2 জোড়া, বাট তোমার বলছে কতটি আছে তাই 4টা। 2 জোড়া মানে 4টা। SO3 অণুর ক্ষেত্রে এই যে ওরা যে এগুলো করে, কেন করে আমি জানি না, বুঝছো? আচ্ছা, এবারটি দেখি SO3 অণুর ক্ষেত্রে। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। SO3 দেখতে কি রকম তোমার শেখানো হয় না, বাট তোমাকে জানতে হবে যেহেতু প্রশ্ন দিছে। সালফারের লাস্ট ইলেকট্রন কয়টা থাকে? প্রথমে 2টা পরে 8টা, 10টা পরে 6টা। তাহলে আসো, এই যে সালফারের 6টা কি পাইছো? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া পাইছি। সালফারের 6টা কি পাইছি নাকি পাইনি? পাইছি। এবার অক্সিজেনের লাস্টে কয়টা থাকে ভাইয়া? কেমনে? অক্সিজেনের লাস্টে কয়টা থাকে? প্রথমে 2টা পরে 6টা। 6টার ভিতরে 2টা দাগে 2টা গেছে, তাহলে বাকি 2টা করে কি বাইরে আছে, তাই না? ওকে। এবার বলছে 6টা বন্ধন জোড় ইলেকট্রন আছে। 6টা বন্ধন জোড় দেখি ভাই। বন্ধন জোড় 6টা না, বন্ধন জোড় 12টা, বুঝছো? ওরা কেন এই টাইপের মানে আমি জানি না আসলে তোমাদের এখানে উত্তরগুলা কি দেওয়া থাকে, বুঝছো? 6টা বন্ধন জোড় ইলেকট্রন আছে। ওরা মানে ইলেকট্রন দিতে বলতেও হইতো না, বুঝছো? 1 2 3 4 5 6। আচ্ছা, ইলেকট্রনের সংখ্যা বলছে, জোড়ের সংখ্যা বলছে 1 2 2 জোড়া, 3 জোড়া, 6 জোড়া। এইভাবে চিন্তা করলে 6 জোড়া ইলেকট্রন আছে। বাট আচ্ছা ঠিক আছে, জোড়া বললে 6, ঠিক আছে, ওকে। 6টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। 6টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। 6টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। মুক্ত জোড় কয়টা? 2 2 4 6 8 10 12, 6 জোড়া। ওকে, ভালো প্রশ্ন দিছে, ভালো প্রশ্ন দিছে। যৌগটি অ্যাসিড বিশ্লেষণ করে, অবশ্যই দেখাইছি। সালফার ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে পানির সাথে বিক্রিয়া করে। সালফিউরিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টিতে থাকে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টিতে থাকে। তার মানে তিনটাই কারেক্ট। ভালো প্রশ্ন দিছে, এটা বেশ ভালো লাগছে। একটু কনফিউজিং বাট ভালো লাগছে। PCl5 যোগে বন্ধন জোড় ইলেকট্রন 5টা। বন্ধন জোড় 5টা, ইলেকট্রন 5টা না ভাই। বন্ধন জোড় 5টা, বন্ধন জোড় ইলেকট্রন 10টা। বুঝছো কাহিনী? বাট ওরা কোন নিয়তে দিছে বুঝছি। PCl5 কে অষ্টক নিয়মের ব্যতিক্রম? উত্তর হচ্ছে ইয়েস, ব্যতিক্রম। কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, ইয়েস, তিনটাই কারেক্ট। পানির অণুতে কি আছে? ঘূর্ণায়মান ইলেকট্রন আছে না, মুক্তজোড় ইলেকট্রন আছে, আছে সমযোজী বন্ধন আছে, ইয়েস। ঘূর্ণায়মান ইলেকট্রন মানে পাই বন্ধন, বুঝছো? পাই বন্ধন। পানিতে কি কোনো ডাবল বন্ড আছে? এই পানিতে কি কোনো ডাবল বন্ড আছে? না, কোনো ডাবল বন্ড নাই। তার মানে এখানে কি ঘূর্ণায়মান ইলেকট্রন কেন থাকবে? মুক্তজোড় আছে, ইয়েস, মুক্তজোড় আছে। মুক্তজোড় আছে, হ্যাঁ ভাই, মুক্তজোড় আছে। অক্সিজেনের 2টা মুক্তজোড় আছে, বুঝছো? আর 14 মানে কি? সিলিকন না? সিলিকন, ওকে। এর অক্সাইডটি উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, ইয়েস। সিলিকন ডাইঅক্সাইড উচ্চ গলনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে। এটা পর্যায় সারির 4র্থ গ্রুপের মৌল। এই 4র্থ গ্রুপ কেন হবে? 14 নম্বর গ্রুপ বললে ঠিক ছিল। ব্রোমিনের সাথে এটা আয়নিক বন্ধন গঠন করতে পারে না। এখানে আসলে এটা তো বাজে প্রশ্ন দিছে রে, এটা বাজে প্রশ্ন দিছে। ব্রোমিনের সাথে কেন আয়নিক বন্ধন গঠন করবে? সিলিকন ব্রোমিনের সাথে আয়নিক বন্ধন, না না, ভুলেও না। ওকে, এটা প্রথমটা হবে 1, ভালো অপশন দিস। H2S D, তার মানে এটা কি হবে? H2S। H2S সমযোজী, ইয়েস। H2S অজৈব, হ্যাঁ অজৈব, ঠিক আছে। 1 আর 3 আয়নিক হবে না। H2S হচ্ছে ওই যে পানির মতো, H2O এর মতো। কেন? অক্সিজেন কি সালফারের গ্রুপে না? অক্সিজেন সালফার কি একই গ্রুপে না? তাই H2O এর মতো H2S হবে। ডি, ডি এর কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত? বাপ রে বাপ, এরা কি প্রশ্ন দিছে? আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এটা আসলে মিক্স প্রশ্নের ভিতরে চলে গেছে। এটা আমরা মিক্সে আলোচনা করব। এটা আমরা মিক্সে আলোচনা করব, কেমন? এটা আমরা মিক্সে আলোচনা করব। এই দেখছো কত প্রশ্ন আইসা পড়তেছে ভাইয়া, ভালো ভালো প্রশ্ন আসতেছে, ভালো ভালো প্রশ্ন আসতেছে।
এই টাইপ তো শেষই হচ্ছে না রে, এই টাইপে তো অনেক প্রশ্ন করাই ফেলছি। পিও কিউ, পি কি, এইচ এফ, এটা এইচ এফ একটু এইচ আর নাইট্রোজেন, নাইট্রোজেন এটা একটু অ্যামোনিয়া, অ্যামোনিয়া অ্যামোনিয়া করাইছি, অ্যামোনিয়া করাইছি, অ্যামোনিয়া করাইছি। ওকে, এই অ্যামোনিয়ার এটা একটু শিখাই ফেলেন, এই অ্যামোনিয়ার এটা একটু দেখে ফেলেন। হ্যাঁ আছে এখানে, থাকা তো উচিত। এই অ্যামোনিয়া এটা একটু দেখে ফেলো। অ্যামোনিয়া দুইয়ের নিয়ম পালন করে, হ্যাঁ পালন করে। কেন? ওই যে হাইড্রোজেন তো দুইটা নিয়ম পালন করে, দুইয়ের নিয়ম। সমুদ্রে বন্ধন গঠন করে, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। অ্যামোনিয়া গ্যাসিয়াস, গ্যাসটা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। তাহলে তিনটাই কারেক্ট। পি আর কিউ মানে অ্যামোনিয়া, হ্যাঁ এটা অ্যামোনিয়া যৌগ। শেষ। বাহ, এখানেই তো সব প্রশ্ন আয় পড়ছে রে ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22টা প্রশ্ন আসছে এখানে ভাই, 22টা প্রশ্ন আসছে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা প্রশ্ন আসছে, এখানে 22টা প্রশ্ন আসছে। বুঝছো ঠেলা? বুঝছো ভাই? পড়ালেখা তো সব হেনেই গেল গা, হেই পড়ালেখা সব এই জায়গায় গেল গা। ওকে, এবার আয়নিক আর সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আসো ভালো করে দেখবা, এই জায়গাটা ইম্পর্টেন্ট। 5 স্টার মার্ক দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন আসবে। আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য আমি একটু আগে বলে দিই, আমি আমার মতো করে আগে বলে দিই। আয়নিক যৌগরা কঠিন হয়, আয়নিক যৌগরা কি হয়? কঠিন হয়। এদের গলনাঙ্ক আর স্ফুরণাঙ্ক বেশি হয়, মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট বেশি হয়। এরা দ্রবীভূত, এদের দ্রবণীয়তা দুই জায়গাতে হয়। এরা এভাবে লেখো, আসলে এরা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পোলার দ্রাবক বলতে আপাতত তুমি পানি বুঝো, পানি ছাড়াও দুনিয়াতে অনেক পোলার দ্রাবক আছে, মিথানল, ইথানল, এগুলোও পোলার দ্রাবক। ওকে, সো পোলার দ্রাবকে এরা দ্রবীভূত হয়। আরেকটা আছে, আচ্ছা আরেকটা দরকার পড়বে না তোমার, তোমরা মাত্র বাচ্চা পোলাপাইন, তোমাদের দরকার পড়বে না। আচ্ছা, এদের বিদ্যুৎ পরিবহনেরটা একটু বলে দিই, এখানে সুন্দর করে লেখো। এরা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। দুইটা অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করে, জলীয় অবস্থায় আর গলিত অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করে। তাহলে মনোযোগ দিও, হ্যাঁ তাহলে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, দুইটা অবস্থায় করে, জলীয় অবস্থায় আর গলিত অবস্থায়। ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমযোজী ব্যাপারে কি বলবো এটা পরে আলোচনা করা যাবে। আসো, এগুলোই আগে দরকারি জিনিস। যেমন দেখো, এই জায়গায় বেশ কিছু কথাবার্তা বলা আছে, আমরা একটু দেখবো। হ্যাঁ, এই জিনিসগুলো এটি একটু মাথায় রাখবো। দেখো, আয়নিক যৌগের কোনগুলা পানিতে দ্রবণীয়, কোনগুলা পোলার সমযোজী। এই যে ইথানল, এই যে ইথানল দেওয়া আছে এখানে, অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে, অপোলার সমযোজী এখানে দেওয়া আছে। সো এগুলো একটু দেখে রাখবা। ওকে, আপনারা প্রশ্নের মধ্যে আলোচনা করে দিব। আর কারা বিদ্যুৎ পরিবহন করে, কারা বিদ্যুৎ পরিবহন করে না, এখানে লেখা আছে। ওকে, সো তুমি একটু দেখতে পারো। পদার্থ দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে তড়িৎ পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। তড়িৎ পরিবাহী আবার দুই টাইপের হতে পারে, ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবাহী। এগুলো তোমাদের লাগবে না যদিও, আপাতত জাস্ট তুমি একটু দেখে রাখো, আমরা প্রশ্ন সলভ করার সময় এগুলো নিয়ে আলোচনা করব। আসো, এই যে দেখো, নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। পানিতে অদ্রবণীয় কেন? অ্যালুমিনিয়াম এই যে প্রত্যেকটার ব্যাখ্যা আমি শিখাই দিচ্ছি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে সাদা অধক্ষেপ তৈরি করে, তাই ও অদ্রবণীয়। শেষ। কোনটি পানিতে অদ্রবণীয়? এজিসিএল পানিতে সাদা অধক্ষেপ তৈরি করে, ও অদ্রবণীয়। নিচের কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? আচ্ছা, ভালো প্রশ্ন। দেখো, এই যে গ্লুকোজ, এর অ্যান্সার হচ্ছে গ্লুকোজ। কেন গ্লুকোজ? আচ্ছা, এগুলো বোঝানো একটু টাফ, মানে এগুলো ইন্টারে পড়বা আর কি, এগুলো ইন্টারে পড়বা। তাহলে দেখো, আপাতত এইভাবে বুঝো যে ভাই, এই যে C6H12O6 ও হচ্ছে প্রথমত সমযোজী,
তার মানে ও বিদ্যুৎ অপরিবাহী হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই HCl তো বিদ্যুৎ মানে অপরিবাহী হওয়ার কথা, বাট না, তোমার একটু আগে শেখানো হয়েছে ইলেকট্রোলাইটিক পরিবাহী আছে একটা, দেখো ভালো করে তাকাও, এখানে ইলেকট্রোলাইটিক পরিবাহী আছে। ইলেকট্রোলাইটিক মানে কি জানো, যারা প্লাস মাইনাসে ভাগ হতে পারে। এখন দেখো তো HCl কি প্লাস মাইনাসে ভাগ হতে পারে কিনা, পারে, তাই ও তড়িৎ পরিবাহী। ব্যাখ্যা জানতে হবে। দেখো প্লাস মাইনাসে ভাগ হতে পারে, তাই কি ও তড়িৎ পরিবাহী। ইলেকট্রোলাইটিক মানে অধাতব ইলেকট্রোলাইটিক। বাট গ্লুকোজ কি হতে পারবে না, ভাগ হইতে পারবে না, তাই গ্লুকোজ হচ্ছে গিয়ে কি বিদ্যুৎ অপরিবাহী। বুঝছো কাহিনী? এই ভালো প্রশ্ন কিন্তু এগুলো, ভালো প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন। এবার আসো, নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী? ওই যে তুতে অপরিবাহী বলছে। আচ্ছা চিনি, এখানে চিনি, তুতে কেন না, কপার প্লাস সালফেট 2 মাইনাস, 2 প্লাস 2 মাইনাস। কোনটি বিদ্যুৎ পরিবাহী? পরিবাহী 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 পরিবাহী। এবার একটু বুঝো, এই যে তুতে দিয়ে দিবা এখন, কেন 2 প্লাস 2 মাইনাস, এই যে কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস, কেন ওই যে ইলেকট্রোলাইটিকের আন্ডারে পড়ছে। এটা কার আন্ডারে পড়ছে? ইলেকট্রোলাইটিকের আন্ডারে পড়ছে। তাও আমি একটু তোমাদের একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ চেক করে দেন, আরো ইয়া করে বলতেছি, মানে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে আবার ওইটা একটু মেনটেন করে বলতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, আমার কনসেপ্ট ঠিক আছে। দেখো পানিতে অদ্রবণীয় লবণ কোনটা? এই যে HCl সাদা দক্ষেপ তৈরি করে, বুঝে বুঝে পড়বা প্রত্যেকটা। কোনটি পানিতে দ্রবণীয়? সাধারণ লবণ পানিতে দ্রবণীয়। এই দেখো এরা কেন পানিতে দ্রবণীয় হইল না? ন্যাপথলিনকে চিনো না? ন্যাপথলিন হচ্ছে ওই যে দুইটা বেনজিন একসাথে থাকলে এটা ন্যাপথলিন বলে। চ্যাপ্টার কোন চ্যাপ্টারে ছিল এটা? চ্যাপ্টার 2 ছিল। তোমাদের তো আবার শর্ট সিলেবাসে চ্যাপ্টার 2 নাই। তারপরে কেরোসিন হচ্ছে উচ্চতর অ্যালকেন, উচ্চতর অ্যালকেন। এখন অ্যালকেনরা প্যারাফিন, ওরা কি মানে অ্যালকেন মানে কি সমযোজী না, তাহলে হলো পিওর সমযোজী। তেল মানে কি? তেল মানে হচ্ছে ওই যে এস্টার টাইপের জিনিস, মানে কি ওরা সমযোজী। সমযোজী জিনিসটা পানিতে দ্রবণীয় হয় না, লবণ দ্রবণীয় হবে NaCl, এই জন্য। নিচের কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয়? আচ্ছা এই যে এটা একটা ভালো প্রশ্ন। দেখো ফেরাস হাইড্রোক্সাইড ও কি করবে? ফেরাস হাইড্রোক্সাইড ও সবুজ কালো অধক্ষেপ তৈরি করবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাদা কালো অধক্ষেপ তৈরি করবে। বেরিয়াম সালফেট ও পানিতে অদ্রবণীয়। এটারও কনসেপ্ট আছে, কেন এখন এটার কনসেপ্ট তোমাদের নাই, মানে ইন্টারের পড়ালেখা এটা। হ্যাঁ আমি একটু বলে দিই, বেরিয়াম সালফেটের এটাকে যেমন পানিতে একটা জিনিস যে দ্রবীভূত হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রেশন শক্তি। এটার হাইড্রেশন শক্তিটা কম ল্যাটিস শক্তি থেকে। ল্যাটিস শক্তি মানে কি নিজেদের একসাথে থাকার ভিতরে যে শক্তিটা, এইটা যদি বেশি হয় তাহলে পানিতে দিলে ওরা কি ভাঙবে? ভাঙবে না। ল্যাটিস এনার্জি বেশি দেখে ও পানিতে অদ্রবণীয় হয়। লিথিয়াম ক্লোরাইড এখানে অ্যান্সার হওয়া উচিত, বুঝছো? এখানে লিথিয়াম ক্লোরাইড অ্যান্সার হওয়া উচিত, তাও তুমি একবার চেক করে নাও, একবার চেক করে নিও, বুঝছো? এগুলা আমার কনসেপ্ট, মানে আমাদের এখানে তো কনসেপ্টে কোনো সমস্যা না, বাট তোমাদের বইয়ের সাথে অনেক টাইমে কি পড়ালেখা গ্যাঞ্জাম হইতে পারে, বুঝছো? কেন? কারণ ওই যে তোমাদের বইয়ে ইনফরমেশন দেওয়া নাই, বাট তোমার পড়ানো হয়। কোনটি অদ্রবণীয় যৌগ? অদ্রবণীয় যৌগ, দেখো এরা আয়নিক, এটা হচ্ছে সমযোজী, তাই এটা অদ্রবণীয়। কোনটি পানিতে অদ্রবণীয়? এই যে একটু আগে পড়াইছি। আচ্ছা দ্রবণীয় বলছে, সরি দ্রবণীয় বলছে। দেখো এখন ফেরাস হাইড্রোক্সাইড তো সবুজ, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়ামের যে দ্রবণগুলো ওরা নর্মালি সাদা কালার হয়। আর K2SO4 ও হচ্ছে আয়নিক, তাই ও দ্রবণীয় হবে। বেরিয়াম সালফেট অদ্রবণীয়, একটু আগে শিখাইছি বেরিয়াম সালফেট অদ্রবণীয়, খেয়াল করো। হ্যাঁ এগুলো একটু পড়ালেখার জিনিস। এটা কি? এটা এটা ঠিক আছে, আমারটা ঠিক আছে, সমস্যা নেই। কোনটি পানিতে অদ্রবণীয়? যে দেখছো, দেখলেই বোঝা যাবে সিলভার বেরিয়াম সালফেট। আচ্ছা মাথায় রাখবা, যে কোনো নাইট্রেট পানিতে দ্রবণীয়। এগুলোর প্রত্যেকটার থিওরি আছে, এখন এগুলো তোমাদের নাই, হুদাই মানে টেস্ট পেপারে আছে, সেগুলো পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। যে কোনো নাইট্রেট লবণ দ্রবণীয়, সিলভার নাইট্রেটও কি দ্রবণীয় লবণ হবে। সালফেট নাইট্রেট এগুলো দ্রবণীয় হয়, ক্লোরাইড সালফেট নাইট্রেট এগুলো দ্রবণীয় হয়। নিচের কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয় না? এই যে সবুজ কালার, সবুজ কালার। তোমার একটু আগে মাত্র বললাম যে কোনো নাইট্রেট, ক্লোরাইড, সালফেট এগুলো ম্যাক্সিমাম টাইমে দ্রবীভূত হয়। কোনগুলো হয় না? যেমন দেখো তুমি বলতে পারো ভাই আপনি বলছেন সালফেট দ্রবীভূত হয়, কিন্তু বেরিয়াম সালফেট দ্রবীভূত হয় না। কেন হয় না? কারণ এরা বেরিয়ামও সাইজে বড়, সালফেটও সাইজে বড়। তো যারা বড় বড় তাদের কি হয়? তাদের ল্যাটিস এনার্জি বেশি থাকে। ল্যাটিস এনার্জি বেশি থাকে বিধায় হাইড্রেশন এনার্জি কম থাকে, তাই এরা দ্রবীভূত হয় না। এখন এটা তো তোমার নাই, তোমার আছে নাই, সো এটা বাদ। সিলভার নাইট্রেট, KCl নাইট্রেট মানে সোডিয়াম নাইট্রেট, এটা কি দ্রবণীয়।
ফেরাস হাইড্রোক্সাইড কি সবুজ কালার তৈরি করে, তাই অদ্রবণীয়। কোনটি পানিতে অদ্রবণীয়? এই যে সিলভার ক্লোরাইড অলরেডি পড়ানো হয়েছে। কোনটি অদ্রবণীয়? কোনটা অদ্রবণীয়? এই দেখো পড়ানো হয়েছে। কোনটিতে পোলারিটি বিদ্যমান? এই যে দেখো, এটা ভালো একটা প্রশ্ন করছে, আমরা এটা পড়ছিলাম, এটা চ্যাপ্টার 4-এ পড়াইছিলাম। এইচএফ এর ভিতরে পোলারিটি আছে। পোলারিটি মানে সর্বোচ্চ পোলারিটি। কেন? এটার তড়িৎ ঋণাত্মকতা 4, এটার তড়িৎ ঋণাত্মকতা 2.1। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এই জায়গায় অনেক বেশি, দেখো 1.9। আমরা জানি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে বেশি হয় আর 1 থেকে 7-এর কম হয়, তাহলে এটাকে আমরা বলি পোলার। সো এখানে পোলারিটি আছে, কিন্তু মানে প্লাস মাইনাসে ভাগ হয়ে যাবে, বুঝছো? নিচের কোনটিতে পোলারিটি বিদ্যমান? আচ্ছা, এই যে এইটাও ভালো প্রশ্ন। এই দেখো, এটা ভালো প্রশ্ন। কিন্তু কেন এটা ভালো প্রশ্ন? দেখো, কার্বনের হাত কয়টা? 4টা। আমি ব্যাখ্যা সহ পড়াচ্ছি প্রত্যেকটা। কেন? কারণ কোন প্রশ্ন এরপরে আসবে এটা তো তুমি জানো না। দেখো, কার্বন আর অক্সিজেন, হাইড্রোজেন। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5 পড়াইছি, আগের ক্লাসে পড়াইছি, চ্যাপ্টার 4-এ পড়াইছি। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। দেখো তো এই ও আর এইচ বন্ধনের মধ্যে পোলারিটি আছে কিনা? আছে। কেমনে বুঝলাম? কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 3.5 থেকে 2.1 গেলে 1.4 থাকে। এটা কোন রেঞ্জের ভিতরে? দেখো তো এই রেঞ্জের ভিতরে কিনা? এই রেঞ্জের ভিতরে না? ইয়েস, তার মানে এখানে পোলারিটি বিদ্যমান। তোমার একটু আগে বলছিলাম না পোলার দ্রাবক, মিথানল, ইথানল, এগুলো পোলার দ্রাবক। এই যে দেখো, মিথানল এই জন্য পোলার দ্রাবক, বুঝছো? কোন যৌগতে পোলার ধরনের বাবারে বাবা। আচ্ছা, এখানে একটু গ্যাঞ্জাম আছে, বুঝছো? বেনজিন জীবনও পোলার না অপোলার, পেট্রোল অপোলার, চিনি অপোলার, ইথার হতে পারে। ইথার মানে কি জানো? এটা আমরা পড়ছিলাম ROR, বুঝছো? এটা হচ্ছে ROR। এখন এটা তোমার বইয়ে কি দেওয়া আছে এটা একটু দেখা নিও, বুঝছো? RORটাও হচ্ছে পুরোপুরি পোলার হবে না। কেন হবে না? কারণ দেখো, ও এখান থেকে, মানে এটা তুমি বুঝবা না, এটা অর্গানিকের পড়া, এটা বড় ক্লাসের পড়া আর কি। ও এখানে ইলেকট্রন দেয়, আর ওই দুই সাইড থেকে আসলে ইলেকট্রন টান দিতে পারে, ডেল মাইনাস করে হয়। সো এইটা আসলে বলা টাফ, এইখান থেকে এই কনসেপ্টে বলা টাফ, কারণ তুমি বুঝবা না, তোমার এটা শিখারও টাফ হয়ে যাবে। এটা পরে আলোচনা করে দিচ্ছি। কোন জৈব যৌগ পোলার ধরনের? এটা তুমি একটু দেখা নিও তোমার বইয়ে কি দেওয়া আছে। আমি ইথার বললাম, তুমি একটু দেখা নিও তোমার বইয়ে কি দেওয়া আছে। ওকে, এটা একটু চেক করে নিও। কোন জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? এটা অলরেডি আমরা আলোচনা করছি, এগুলো নিয়ে আমরা অলরেডি। বিদ্যুৎ অপরিবাহী বলছে না, অপরিবাহী বললে চিনি, সুক্রোজ, এটাকে বলা হয় সুক্রোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ হয়, বুঝছো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ মানে কি জানো? গ্লুকোজ মানে এটা, আর ফ্রুক্টোজ মানে কি? এটাই, ফ্রুক্টোজ মানেও এটা। এদেরকে তুমি যদি যোগ করো তাহলে কি হবে? দেখো, C12H24O12। এরা যখন উৎপন্ন হয় তখন এখান থেকে একটা পানি চলে যায়, পানি বিয়োগ হয়। তাহলে এখান থেকে যদি পানি একটা বিয়োগ হয় তখন কি হবে? দেখো, C12H22O11। এটা হচ্ছে চিনি বিদ্যুৎ অপরিবাহী, বুঝছো? প্রত্যেকটা ব্যাখ্যা ওয়াইজ পড়াচ্ছি। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? ভালো করে খেয়াল করো। আমরা বলছিলাম একটু আগে একটা কথা বলছিলাম, কি বলছিলাম বলো তো? কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন হবে না। দেখো তো, ও কঠিন না? সোডিয়াম ক্লোরাইড দেখে দাগাই দিও না, এখানে কঠিন দেওয়া আছে। এই খেয়াল করো, আন্দাজি দাগাইও না, এখানে কঠিন দেওয়া আছে। কঠিন দেওয়া থাকলে বিদ্যুৎ পরিবাহী হবে না। তাহলে আয়নিক যৌগ জলীয় হইতে হবে, জলীয় বা গলিত হতে হবে। জলীয় মানে লিকুইড, কোনো সমস্যা নেই। গ্লুকোজ তো বিদ্যুৎ পরিবহন করবে না, সোডিয়াম সালফেট সলিড দেওয়া আছে। এই যে ও করতো, বাট সলিড দেওয়া আছে, তাই বিদ্যুৎ পরিবহন করবে না। কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন হবে না। CCl4 পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়। সমুদ্রে বন্ধন আবদ্ধ, ইয়েস। ইথেন ও ক্লোরিনের সাথে বিক্রিয়া, ইথেন ও ক্লোরিনের বিক্রিয়া উৎপন্ন হয় না, মিথেন ও ক্লোরিনের বিক্রিয়া উৎপন্ন হয়। দেখো, মিথেন ও ক্লোরিনের বিক্রিয়ায় CCl4 পাওয়া যায়। ওই যে আস্তে আস্তে একটা করে হাইড্রোজেন কমতে কমতে ক্লোরোফর্ম তৈরি করে, তারপরে এখান থেকে CCl4 তৈরি হয়। মনে আছে? একটা করে হাইড্রোজেন কমে, CH3Cl প্রথমে, তারপরে CH2Cl2, তারপরে CHCl3, তারপরে CCl4। তাহলে মিথেন, তার মানে এখানে কোনটা কারেক্ট? 3 নাম্বারটা কারেক্ট। ভালো প্রশ্ন, কিন্তু এটা বেশ ভালো প্রশ্ন। NH4Cl, এগুলো কেন দেয় তোমাকে আমি জানি না।
কেন এই কথাটা বললাম দেখাচ্ছি। অ্যামোনিয়াম ক্লোরাইড তরল অবস্থায় থাকতে পারে না, এতে একাধিক বন্ধন বিদ্যমান। উত্তর হচ্ছে ইয়েস। কেন? দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দেখো তোমাদের বই এই কনসেপ্টটা দিছে, বাট এটা আসলে তোমাদের পড়ানোই উচিত না। কেন? ইন্টারের পড়া। অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড আয়ন মাইনাস। এই খেয়াল করো, এই জায়গায় ভালো ভালো জিনিস আছে, অ্যামোনিয়াম প্লাস আর সিএল মাইনাস। এবার দেখো অ্যামোনিয়াম আয়নটা কেমনে তৈরি হয় বলো তো? প্লাস মাইনাস পাইছো, তার মানে এখানে আয়নিক আছে, প্লাস মাইনাস থাকা মানে আয়নিক ইন্টারাকশন আছে এখানে। এবার অ্যামোনিয়াম আয়নটা কেমনে তৈরি হয় জানো? অ্যামোনিয়াম আয়নটা তৈরি হয় অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়া, দেখো নাইট্রোজেনের কি লোন পেয়ার আছে না? আছে, পড়াইছে কিন্তু। ভালো করে তাকাও, অ্যামোনিয়ার ভিতরে নাইট্রোজেনের 3টা হাইড্রোজেন আছে সমযোজিতে, আর এই লোন পেয়ারটা আছে। এই লোন পেয়ারটা ও এইচ প্লাসকে দেয়, বুঝছো? এখন এই ডালে বলা হয় সন্নিবেশ সমযোজী। আল্লাহ মালুম তোমাদের বইয়ে সন্নিবেশ সমযোজী আছে কিনা, বাট তোমাদের প্রশ্নে আছে দেখে পড়াইতে হচ্ছে। মনে করো দুইজনের ভিতরে একজন শুধু দান করলো, দুইজনই পাইলো, দুইজনই লাভ করলো। মনে করো আমি আর আমার বন্ধু ব্যবসা করতেছি, বন্ধু 50 টাকা ইনভেস্ট করছে, আমি 1 টাকাও ইনভেস্ট করি নাই। এখন এই ব্যবসা থেকে যে লাভ হয়েছে মনে করো 200 টাকা। লাভের সময় আমি বললাম আমি ছিলাম না বন্ধু, আমি ইনভেস্ট করি নাই, কিন্তু আমি তো ছিলাম, আমারও অর্ধেক দে। ওই অর্ধেক নিল, আমি অর্ধেক নিলাম। তাহলে দেখো ইনভেস্ট করলো কে? ওই 50 টাকা, আর লাভ পাইলাম আমি 100 টাকা, ওই 100 টাকা। এটা কি হইলো? এটা কি হইলো? দেখো তো ওর লাভ কত হইলো? ওর লাভ হইলো 50 টাকা। ও তো 100 টাকা পাইছে, বাট ও ইনভেস্ট তো 50 টাকা করছে, তাহলে ওর লাভ হয়েছে 50 টাকা। আর আমার লাভ হয়েছে কত টাকা? আমার পুরাটাই লাভ, আমার জীবন দুনিয়া পুরাটাই লাভ। কেন? কারণ আমি ইনভেস্টই করি নি, বাট আমি 100 টাকা নিয়ে বসে রয়েছি। কথা বোঝা গেছে কিনা? তারপরে এই যে নাইট্রোজেন লোন পেয়ারটা হাইড্রোজেনে দিয়ে দিছে, হাইড্রোজেনের কোনো শেয়ার আছে এখানে না। হাইড্রোজেন প্লাস মানে কি? ওর ইলেকট্রনই নাই, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, প্লাস মানে কোনো ইলেকট্রনই নাই। তো এই টাইপের বন্ধনকে বলা হয় সন্নিবেশ বন্ধন। আর এই যে নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন, এই জায়গায় কিন্তু আবার দুজনের শেয়ার করা ইলেকট্রন আছে। এগুলা কি? এগুলো হচ্ছে সমযোজী। তাহলে অ্যামোনিয়ামের ভিতরে সমযোজী আছে, সন্নিবেশ আছে, আর অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে আয়নিক আছে, তার মানে এখানে একাধিক বন্ধন আছে। এর জলীয় দ্রবণ অম্লীয়, এইটা আবার কি জিনিস? এইটাও তোমাদের পড়ানো হয় না, উচিত না পড়ানো। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, ভালো করে তাকাও, অ্যামোনিয়াম ক্লোরাইড ভালো করে তাকাও। এই যে অ্যামোনিয়াম আয়নটা, অ্যামোনিয়াম ক্লোরাইড কি একটা লবণ? এখন বলো তো একটা লবণ কোন জায়গা থেকে তৈরি হয়? ভাই একটা লবণের বাপমার নাম কি বলো? ভাইয়া লবণের বাপমা, তোমার বাপমা আছে, আমার বাপমা আছে, লবণের বাপমা থাকবে না? থাকবে। একটা লবণ, এই লবণের বাপমার নাম কি বলো? আচ্ছা লবণ তৈরি হয় কার কারে 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 দিয়ে লবণ তৈরি হয়? ভাই অ্যাসিড আর ক্ষার দিয়ে লবণ আর পানি তৈরি হয়, পড়ছি ছোটবেলায়। তাহলে অ্যাসিড আর ক্ষার দিয়ে লবণ আর পানি তৈরি হয়, তাহলে অ্যাসিড ওর বাপ আর ক্ষার হইলো ওর মা, এরকম চিন্তা করো। তাহলে এই জায়গার ভিতরে ভালো করে তাকাও, এই লবণটার অ্যামোনিয়াম অংশটা কার থেকে আসে আর ক্লোরাইড অংশটা কার থেকে আসে? এটা তো তুমি জানো না, আমি তোমার শিখাই দিচ্ছি। একটা লবণের মাইনাস অংশটা সবসময় অ্যাসিড থেকে আসে। মাইনাস অংশ কেন অ্যাসিড থেকে আসলো এনাম ভাই? দেখো তো একটা অ্যাসিডের এইচ প্লাসটা চলে যায় না? এইচ প্লাস কেন চলে যায়? পানি বানাইতে চলে যায়। লবণ আর পানি, অ্যাসিড থেকে কি চলে যায়? এইচ প্লাস চলে যায়। তাহলে থাকে কি? মাইনাসটা। তাহলে যে কোনো একটা লবণের মাইনাস অংশটা কোন জায়গা থেকে আসে? অ্যাসিড থেকে আসে। বুঝাচ্ছি, আরেকবার বুঝাই। মনে করো ভালো করে তাকাও, এই যে অ্যাসিড, এই অ্যাসিডের এইচ প্লাসটা কি চলে যাবে, এই ক্ষারের ওএইচ মাইনাসটা কি চলে যাবে? কই চলে যাবে? পানি বানাইতে চলে যাবে। তাহলে আমি বলতে পারি না লবণের ভিতরে যে সোডিয়াম প্লাস আছে, এই প্লাসটা কোন জায়গা থেকে আসছে? ক্ষার থেকে আসছে। আর সিএল এই যে মাইনাসটা আছে, মাইনাসটা আসছে অ্যাসিড থেকে, বলতে পারি কিনা? হ্যাঁ পারি। বুঝছো কাহিনী এবার? এই যে অ্যাসিড থেকে মাইনাসটা আসে, তাহলে দেখো তো এই লবণের মাইনাসটা কার থেকে আসছে? মাইনাসটা আসছে অ্যাসিড থেকে। তাহলে সিএল শুনলে কোন অ্যাসিডের নাম মনে পড়ে? এইচসিএল অ্যাসিডের নাম মনে পড়ে। আবার অ্যামোনিয়াম আয়নটা কার থেকে আসছে বলো তো? অ্যামোনিয়াম আয়নটা কার থেকে আসছে? প্লাসটা কার থেকে আসে? একটা লবণের প্লাস অংশ, একটা লবণের প্লাস অংশ আসে ক্ষার থেকে। তাহলে বলো, আমাকে বলো, লবণের এই প্লাস অংশটা কার থেকে আসছে? ভাইয়া ক্ষার থেকে আসছে। তাহলে অ্যামোনিয়াম প্লাস অংশটা কার থেকে আসছে? অবশ্যই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে। দেখো ভালো করে তাকাও, এই যে এই যে এই যে এই যে
পানি বানাইছে আর বাকিটা মিলে লবণ বানাইছে। এবার কি মিলছে হিসাব? ওকে আসো, এবার আমাকে বলো কে স্ট্রং এইখানে? বাপ মায়ের ভিতরে কেরাই স্ট্রং? HCl স্ট্রং অ্যাসিড না? এই মেয়া, HCl তোমার আঙ্গুলে লাগলে ছিদ্র হইয়া মইরাও যাবা। বুঝছো কাহিনী? HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে HCl স্ট্রং। এই যে লবণের, এই লবণের ভিতরে স্ট্রং কে? স্ট্রংটা হচ্ছে অ্যাসিডটা স্ট্রং, স্ট্রং অ্যাসিড আছে, স্ট্রং অ্যাসিড আছে এখানে, অ্যাসিডটা স্ট্রং। তাহলে যদি অ্যাসিড স্ট্রং হয় তাহলে এই লবণটা হবে অ্যাসিডিক। যদি ক্ষারটা স্ট্রং হইতো তাহলে লবণ, লবণটা হইতো বেসিক, ক্ষারীয়। তাহলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি হবে? অম্লীয় হবে। অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি হবে? অম্লীয় হবে। বোঝা গেছে কিনা? অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় হবে, এখান থেকে একটা স্ট্রং অ্যাসিড বের হবে। ওকে, তাহলে অ্যান্সার কত কত হবে? 2 আর 3 হবে। ক্লোরিনে সমযোজী বন্ধন আছে, উভয় পরমাণু 2টা করে ইলেকট্রন শেয়ার করে। এই ক্লোরিন আর ক্লোরিন, এই ক্লোরিন একটা শেয়ার করে, এই ক্লোরিন একটা শেয়ার করে, 2টা করে কেন শেয়ার করবে? উভয় আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। ইয়াস, ক্লোরিন হচ্ছে 17 নাম্বার। তাহলে ও যখন একটা শেয়ার করে ও 18 হইতে চায়, তার মানে 1 আর 3 কারেক্ট অ্যান্সার। পড়া শেষ। ধাতব বন্ধন, নিচের কোনটিতে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে? ধাতব বন্ধন মানে, ধাতব বন্ধন মানে অনেকগুলো ধাতু, মনে করো এই যে সোডিয়ামের টুকরা, সোডিয়ামের টুকরা মানে কি? এখানে অনেকগুলো সোডিয়াম আছে, অনেকগুলো সোডিয়াম আছে, অনেকগুলো সোডিয়ামের টুকরা একসাথে আছে। প্রত্যেকটা সোডিয়ামের লাস্টের ইলেকট্রনটা এখানে ঘুইরা বেড়ায়, বুঝছো? লাস্টের ইলেকট্রনটা এখানে ঘুইরা বেড়ায়, তাই এটাকে আমরা বলি হচ্ছে ধাতব বন্ধন, বুঝছো? নিচের কোনটিতে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে? নিচের কোনটিতে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে? ধাতব বন্ধনে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে, তাই না? তাহলে এখানে সঞ্চারণশীল ইলেকট্রন কোন জায়গায় থাকবে? সালফার, ফসফরাস, আয়োডিন, গ্রাফাইট। এখানে গ্রাফাইট অ্যান্সার হওয়া উচিত, বুঝছো? গ্রাফাইট অ্যান্সার হওয়া উচিত। গ্রাফাইট একসাথে থাকে অনেকগুলো। ধাতব বন্ধন কারণে সৃষ্টি হচ্ছে, সৃষ্ট বৈশিষ্ট্য কোনগুলো এখানে? ধাতব বন্ধন ঘাত সহতা, মানে ধাতুর ভিতরে যেগুলো থাকে ও ঘাত সহ্য করতে পারে, উজ্জ্বলতা, রমণীয়তা, তিনটাই কারেক্ট। এগুলো বেসিক বাচ্চা প্রশ্ন। ওকে আসো, এবার আমরা দেখি এই টাইপের কয়টা করলাম। উফ, অনেকগুলো প্রশ্ন হয়েছে। 1 2 3, সরি 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 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। বাপ রে বাপ, 22টা প্রশ্ন সলভ করা রয়েছে ভাইয়া। এই 22টা কি কম? আল্লাহু আকবার। এটা কত? ধাতু বন্ধন, ধাতু বন্ধন থেকে 2টা প্রশ্ন হয়েছে। এবার মিক্স থেকে কয়টা আছে? মিক্স থেকে কয়টা আছে একবারে গুইনা দিই। হ্যাঁ, 1 2 3 4, 1 2 3 4 5 6 7, 7টা আছে। এবার গণা দাও, আসো ক্যালকুলেটর নিয়ে একটা গণা দিয়ে আসো। একশো তিন, 103 কয়টা বলো? একশো 3টা। আর আসবা ঢাকা শহরে? বলো, এই যা পড়াইছি, যেমনি পড়াইছি, আর আসবা ঢাকা শহরে? দেখো এগুলো আমি পড়াবো না, তুমি একটু পড়বা। জেড মানে 9, জেড মানে ফ্লোরিন। ফ্লোরিনের একটি পরমাণুর ভর কত? এটা কিন্তু মুখস্থ প্রশ্ন হয়ে যাওয়ার কথা, চ্যাপ্টার 3 যেমনে পড়াইছি। এই যে এটা না, এটাই তো মনে হয়, তাই না? এটা আমরা একটু ক্যালকুলেটর করি। হ্যাঁ, একটা পরমাণু ভর মানে কত? 19 ইন্টু ওই যে 1.67 10⁻⁻24 ধরো। এই যে 3.173 10⁻⁻23 এটা আসবে। ক্যালসিয়াম ফসফেট কতটি পরমাণু বিদ্যমান? এটাও পড়াইছি, দেখো এটা চ্যাপ্টার 3 এর প্রশ্ন। ক্যালসিয়াম ফসফেট, তাই না? ক্যালসিয়াম আছে কয়টা? 3টা। ফসফরাস আছে 2টা। অক্সিজেন আছে 8টা। 8 2 10 3 13। পড়াইছি নাকি পড়াই নাই? পড়াইছি। আয়রন নাইট্রেট যৌগতে কতটি পরমাণু আছে? আয়রন নাইট্রেট,
আয়রনের সাথে 3 আছে মানে এটা 3 বুঝাইছে, তাহলে আয়রন 1, নাইট্রোজেন 3 আর অক্সিজেন 3 3 9, 12 1 13টা। ওকে, এটা মিক্স প্রশ্ন বলতে বোঝানো হয়েছে যে লাইক এটা সমযোজীর ভিতরেই পড়ে আর কি, এটা সমযোজীর ভিতরেই পড়ে। সকল পরমাণু 2 এর নিয়ম মেনে চলে, গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। কেন্দ্রীয় পরমাণু হলো বোরন। বোরন মানে কি? বোরন মানে হচ্ছে লাইক, প্রথমে দেখো এই জায়গায় একটু বুঝো বিষয়টা, এই জায়গায় 2টা আর লাস্টে হচ্ছে 3টা, মানে এই জায়গায় বুঝাই, হ্যাঁ 2টা। এই যে ওর নিজেরটা দেখাই দিচ্ছি, হ্যাঁ নিজেরটা দেখাই দিচ্ছি। তাহলে 2 আর 3 কত? 5 না? 2 আর 3 হচ্ছে 5, বুঝছো? এবার 5 একটা করে শেয়ার করতেছে, মানে BF3 বানাচ্ছে, তার মানে কেন্দ্রীয় পরমাণু বোরন। 2 এর নিয়ম অনুসরণ করছে, হ্যাঁ 2 এর নিয়ম অনুসরণ করেছে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট না, এই বোরন কিন্তু গলনাঙ্ক উচ্চ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট না, বুঝছো? বোরন উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হওয়ার কথা না, তাও একটু চেক করো। বোরন উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হওয়ার কথা না, কারণ সমযোজী যৌগ তো, সো এটা হবে না। 1 আর 3 কারেক্ট অ্যান্সার, বুঝা গেছে? এবার আসো, এই যে দিনাজপুর বোর্ড 25-এ আসছে, কপার প্লাস হাইড্রোজেন SO4 এ। ওকে ওকে ওকে, এটা একটা ভালো প্রশ্ন দিছে। কেন ভালো প্রশ্ন দিছে আমি বলি। নর্মালি কি হয়, এ লবণ, বি গ্যাস, পানি। এখানে যে গ্যাসটা তৈরি হয়েছে, গ্যাসটার নাম কি এর আগে বোঝা জরুরি। তারপরে পানি, পানি তো আছে, H2O রে বাদ দিয়ে দাও, তাহলে H2O যদি এখান থেকে বাদ চলে যায়, তাহলে থাকে সালফার ডাই অক্সাইড, আর এখানে থাকবে হচ্ছে কপার অক্সাইড। সালফার ডাই অক্সাইডের জায়গায় সালফার ট্রাই অক্সাইড নিতে পারো, তাইলে এরকম হবে। ভালো করে তাকাও, এই ভালো করে তাকাও, ভালো করে তাকাও, বুঝছো? কপার অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড আর পানি, তিনোটা হয়েছে, হয়েছে কি না? হ্যাঁ। আচ্ছা, এবার ভালো করে বুঝো, এ লবণের ধাতবায়নের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? এ লবণের ধাতবায়ন কে? কপার না? কপার। কপার অক্সাইড না? হ্যাঁ কপার অক্সাইড। কপার প্লাস সালফিউরিক অ্যাসিড দিছে না? হ্যাঁ কপার প্লাস সালফিউরিক অ্যাসিড দিছে। এখানে বলছে এ লবণের ধাতবায়ন, ধাতবায়ন মানে কি? কপার, কপার আয়ন, কপারের আয়নের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? গ্যাঞ্জেমা প্রশ্ন। কেন গ্যাঞ্জেমা প্রশ্ন? কারণ সর্বশেষ ইলেকট্রনে এত ইলেকট্রন থাকার কথা না। কারণ দেখো কপার, কপার হচ্ছে 29, তাই না? প্রশ্নে একটু সমস্যা আছে, বুঝছো? প্রশ্নে একটু সমস্যা আছে, এভাবে প্রশ্নটা করা উচিত না, এই প্রশ্নটা এভাবে করা উচিত হয়নি। এটা আমরা অলরেডি করছি, তারপর একটু দেখাই দিই। ডি এর কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? ভালো করে দেখো, ডি এর কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ডি এর সর্বশেষ শক্তি স্তরে, ডি এর কেন্দ্রীয় পরমাণুকে H2 আর S মিলে H2S তৈরি করবে। H2S এর সর্বশেষ শক্তি স্তর কোনটা? তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা হয়? 2n², তাই না? তাহলে 18টা। এটা ভালো প্রশ্ন, মোটামুটি আমাদের পড়ালেখা শেষ, বুঝছো? এটা একটু দেখো, কপার প্লাস সালফিউরিক অ্যাসিড, এ বি আর পানি। এখানে বলছে বি লবণ, বি হচ্ছে গ্যাস, ওকে বি গ্যাস কোনটা? এটা সালফার ডাইঅক্সাইড হতে পারে, সালফার ট্রাইঅক্সাইড হতে পারে, সালফার ডাইঅক্সাইডই মনে হয়। মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা 3টা, কেমনে দেখি একটু। যদি সালফার ডাইঅক্সাইড হয় এরকম হবে, ওকে। মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা 3টা না, 3টা হওয়া সম্ভবই না। ওদের সাথে প্রশ্নটা মিলায় নি আগে, বুঝছো? মিলায় নি। বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা। বন্ধন বারবার আমি বলতেছি, ওরা ইলেকট্রন মানে বন্ধন জোড় 1 2 3 4 বোঝাচ্ছে, 1 2 3 4 বোঝাচ্ছে, বন্ধন জোড়, বন্ধন জোড়।
তাহলে 4টা। দ্বিতীয় মৌলটি অধিক তরিত্রাত্মক, হ্যাঁ অক্সিজেন হচ্ছে 3.5, সালফার হচ্ছে 2.5, তাহলে দ্বিতীয় মৌলটি অধিক তরিত্রাত্মক। ঠিক আছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা 3টা না, মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টা, তাহলে 2 আর 3 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা যদি সালফার ডাইঅক্সাইড হয় তাহলে এই প্রশ্নটা কি আছে একটু দেখি, আমরা একটু চেক করি। তাহলে এটা যদি হয় সালফার ডাইঅক্সাইড, এটা পানি দেওয়া আছে, তাহলে এইটা কি হবে? কপার, অক্সিজেন কয়টা হয়েছে? 2টা, একটা 3টা, অক্সিজেন আছে 4টা। এই ঠিকই তো ছিল আমাদের, কপার অক্সাইড ঠিক ছিল, ঠিক আছে তো আমাদের এখানে দেখো, এটা ঠিক আছে না? ঠিক আছে তো, কপার অক্সাইড ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ভুল করতেছি কোনো একটা জায়গাতে, মানে আমরা হয়তো কোশ্চেনটা বুঝতেছি না, এইটা হচ্ছে একটা সমস্যা হতে পারে। এখন বলছে এ লবণের ধাতব আয়ন, তার মানে এটা হচ্ছে কপার 2+ আয়ন। কপার 2+ আয়নের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে আমরা একটু চেক করি, আসো। কপার, কপার মানে কত? কপার মানে হচ্ছে 3s2, 3p6, 3d10, 4s1। এবার 2+ বলছে, মানে এখান থেকে একটা চলে যাবে, এখান থেকে একটা চলে যাবে, তাহলে আসো কতটা হয় দেখি। তাহলে 2 + 6 + 9, তাহলে 2 6 8, 8 9 17, এই যে 17। বুঝতে পারছি, ওরা হুদাই পেঁচাইছে আর কি প্রশ্নটাকে, আমি প্রথমে ধরতে পারিনি, এরকম প্রশ্ন হওয়ার কথা না নর্মালি, বাট দিছে, মানে ওই যে মিক্স প্রশ্ন তো এই জন্য এরকম দিছে। তাহলে আমাদের টোটাল এখানে প্রশ্ন কয়টা গেল? 1 2 3 4 5 6 7, 7টা প্রশ্ন হয়েছে তাই না? 7টা প্রশ্ন কি লিখছি? হ্যাঁ লিখছি। বাহ 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 বাহ, ওফ, আমাদের এমসিকিউ শেষ। টোটাল 103টা এমসিকিউ করাইছি। কয়টা করাইছি? 103টা এমসিকিউ, 103টা এমসিকিউ। বুঝছো না বুঝো নাই? 103টা এমসিকিউ। আর কি আর আসবা ঢাকা শহরে? বলো আর আসবা না? ওকে আসো, এবার আমরা এসকিউ গুলো একবার রিভিশন দিব, তেলি হয়ে যাবে। ওকে, যোজ্যতা ইলেকট্রনের ধারণা উদাহরণ সহ বুঝাও। যোজ্যতা ইলেকট্রন মানে কি? শেষ শক্তি স্তরের ইলেকট্রন, একটা উদাহরণ দিয়ে বুঝাই দিবা। যেমন পটাশিয়ামের শেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? পটাশিয়ামের শেষ শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে একটা, তাই যোজ্যতা ইলেকট্রন 1। অক্সিজেনের কয়টা? 2 আর 4 6টা। ওকে, তারপরে আসো যুদ্ধতা না, যোজ্যতা আর কি। ফ্লোরাইডের যোজ্যতা ইলেকট্রন 7 কেন? ফ্লোরাইডের শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে, 3s2 3p5, 2s2 2p5। সক্রিয় যোজনীয় সুপ্ত যোজনীয় সাদৃশ্য বৈসাদৃশ্য কোথায়? মাঝে মাঝে সেমও হইতে পারে, মাঝে মাঝে আলাদাও হইতে পারে। PO4 3- এর একটি 3 যদি যৌগমূলক ব্যাখ্যা করো। এটা একটা তুমি চাইলে কি করতে পারো, একটা বিক্রিয়া দিয়ে দেখাইতে পারো। যেমন অ্যালুমিনিয়াম ফসফেট NaCl এর সাথে বিক্রিয়া করে এটা তৈরি করছে। এখন এই যে ফসফরাসের যোজনী, যে ফসফেটের যোজনী যে 3, এই জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে, তাই বিক্রিয়াটা দেওয়া উচিত। আর এটা তো নেওয়াই আছে। ওকে আসো, অষ্টক্রিয় উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভাই এগুলা কিন্তু একদম বেসিক আলোচনা, এগুলো অলরেডি তুমি জানো। মানে কি, যে অক্সিজেন 2টা চাইবে, এই অক্সিজেন 2টা চাইবে, তাহলে অষ্টকপূর্ণ হবে, অষ্টকপূর্ণ হবে, O2 তৈরি করবে, দ্যাটস ইট। মানে বাংলা কথা কি, বাংলা কথাগুলো দেওয়া কেন? যাতে তুমি গুছায় লিখে দিয়ে আসতে পারো। এগুলো তো আর পড়ানোর জিনিস না, বাট আমি আলোচনা করে দিচ্ছি। 2 এর নিয়ম উদাহরণ সহ ব্যাখ্যা করো। ওই যে BCl3 বা ওই যে তোমার BeCl2, যেগুলো একটা দেখাবা। যেমন বোরন, লাস্টে আছে 3টা, এখন এই বোরন ওর সাথে 2টা মিলাবে, এই বোরন ওর সাথে একটা করে 2টা মিলাবে, এই বোরন ওর সাথে একটা করে 2টা মিলাবে, তাহলে কি হবে? BCl3। রাসায়নিক বন্ধন কেন সংঘটিত হয়? স্থিতিশীলতা অর্জনের জন্য। ওইটারে একটু সুন্দর করে লেখা আছে। আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া, ওই যে একজন একটা ইলেকট্রন ছেড়ে দিবে, আরেকজন একটা ইলেকট্রন গ্রহণ করবে, দেন একসাথে প্লাস মাইনাস অ্যাড হবে। সমযোজী বন্ধন গঠন বলতে কি বোঝায়? এই যে হাইড্রোজেন একটা ইলেকট্রন, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করবে। হাইড্রোজেন ইলেকট্রন কেন শেয়ার করবে? 2 পূরণ হওয়ার জন্য। ক্লোরিন কেন শেয়ার করবে? 8 পূরণ হওয়ার জন্য। ওর 2 আর ওর 8 মিলেমিশে একাকার হয়েছে, সমযোজী বন্ধন তৈরি হয়েছে। অ্যামোনিয়াম যৌগে কয় ধরনের বন্ধন আছে? 3 ধরনের, অলরেডি পড়াইছি। সমযোজী, সন্নিবেশ, আয়নিক। মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন কাকে বলে? ওই যে অ্যামোনিয়া দিয়ে ব্যাখ্যা দিবা, যে ভাইয়া এই যে বন্ধনজোড় কয়টা? বন্ধনজোড় হচ্ছে 3টা। বন্ধনজোড় মানে বন্ধন হচ্ছে গিয়ে এই যে 3 জোড়া আছে, মানে টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা, আর মুক্তজোড় হচ্ছে 1টা। সমযোজী যৌগ নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? কারণ এরা দুর্বল ভ্যাডালস বন্ধন দ্বারা আকৃষ্ট থাকে,
তাই এদেরকে গলাইতে অল্প টেম্পারেচার দিলেই হয়ে যায়। CaCl2 বিদ্যুৎ পরিবহন করে কেন? ওই যে দেখো CaCl2 কেন বিদ্যুৎ পরিবহন করবে? অবশ্যই জলীয় এবং গলিত অবস্থায় করবে, প্লাস মাইনাস আছে, তাই ইলেকট্রন পরিবহন হবে। হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়ামের যোজ্যতা ইলেকট্রন একই কেন? এরা আইসোটোপ, রাইট? সাধারণ অক্সিজেন ও জাইমান অক্সিজেন ধর্ম আলাদা হওয়া সত্ত্বেও দুজনই একই, ব্যাখ্যা করো। এগুলা কিন্তু তোমার লাইক একটু ব্যাখ্যামূলক প্রশ্ন, তোমাকে পড়তে হবে, বুঝছো? কোন মৌলের যোজনীয় জারণ সংখ্যা 1 নয়? কোন মৌলের যোজনীয় জারণ সংখ্যা 1 নয়? সত্যতা যাচাই করো। এগুলো একটা ভালো প্রশ্ন, এটা একটু বুঝাই দিই আমি। হ্যাঁ, বুঝাই দিই। দেখো জারণ মান বলতে এখানে কি বোঝাচ্ছে, যেমন দেখো ক্লোরিনের জারণ মান কত হয়? -1, চ্যাপ্টার 7-এ পড়বো। ক্লোরিনের জারণ মান -1 থেকে +7 পর্যন্ত হইতে পারে। তাহলে এখানে বুঝো, এই জায়গায় কার্বনের জারণ মান, ক্লোরিনের জারণ মান, দেখো ক্লোরিনের জারণ মান অনেক হইতে পারে, কার্বনের, হাইড্রোজেনের জারণ মান যেমন সবসময় নর্মালি কি হয়? +1 হয়। তাহলে হাইড্রোজেন যদি +1 করে 4টা থাকে, তাহলে +4। কার্বন কি হবে বলো? কার্বন হবে -4। আর যোজনী কত? যোজনী হচ্ছে শুধু 4, মানে যোজনী প্লাস মাইনাস হতে পারে না, বাট জারণ মান প্লাস মাইনাস হতে পারে। বুঝা গেছে? যোজনী শূন্য হইতে পারে নিষ্ক্রিয় গ্যাসদের জন্য, জারণ মানও শূন্য হইতে পারে। পার্থক্যটা কি ধরতে পারছো? মানে মেইন কথা হচ্ছে জারণ মান প্লাস মাইনাস হতে পারে, যোজনী কখনো প্লাস মাইনাস হতে পারে না। বুঝছো? জারণ মান হচ্ছে একটা যৌগের ভিতরে একটা মৌলের অবস্থাকে বোঝায়, আর যোজনী বোঝায় এই মৌলটা কতটা ইলেকট্রন দিবে বা নিবে, ওই অবস্থাটা। এই জায়গায় লেখা আছে, দেখো। পারমাণবিক সংখ্যা 11, যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই কেন? সোডিয়ামের লাস্টে কয়টা ইলেকট্রন থাকে? একটা, তাই যোজ্যতা ইলেকট্রন 1। আর ছাইরা দেয় কয়টা? একটা, তাই যোজনী 1। ম্যাগনেসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত এটা না হয় ওইটা হয় কেন? ওই যে ম্যাগনেসিয়ামের যোজনী ওর নিচে, ফসফেটের যোজনী ওর নিচে। প্রোপেনের সংকেত এত, লেখার নিয়ম অনুযায়ী সংকেতটি ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 6-এর কম, সেগুলো দ্বারা অষ্টক নিয়ম মানা কখনো সম্ভব নয় কেন? আরে পারমাণবিক সংখ্যা 6-এর কম হইলে অষ্টক পাবে কই থেকে ও? মানে ওর তো শেয়ার করে অষ্টক যাইতে হবে, শেয়ার করতে পারে না তো, তাই দুইয়ের নিয়ম পূরণ করে। ওই যে উদাহরণ দিয়ে দিবা, BCl3 দিবা, BeCl2 দিবা। রাসায়নিক বন্ধন গঠনের পূর্ব শর্ত কি? ওই যে এখানে লেখা আছে, ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে হবে, মানে স্থিতিশীলতা অর্জন করতে হবে। আর তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য হলো 1.7-এর বেশি হলে আয়নিক বন্ধন হয়, ওই যে HF এর কথা বলছি। আর এই যে এটা বলছিলাম, কিন্তু পোলার হইতে গেলে এই যে এটা হইতে হবে 0.5 থেকে 1.7-এর ভিতর হইতে হবে। কোনো পরমাণু অ্যানায়নে ইলেকট্রন সংখ্যা বেশি হলেও ক্যাটায়নের প্রোটন সংখ্যা বেশি হয় না কেন? এই ভাই, অ্যানায়ন মানে কি? ইলেকট্রন আরেকজন থেকে নেয়। ক্যাটায়ন মানে কি? ইলেকট্রন আরেকজনের ছাইরা দেয়। বাট প্রোটন নেয় কেউ কি হাত দিতে পারে? পারে না। প্রোটনে কি হাত দিতে পারে? প্রোটন থেকে কি একটা প্রোটন নিয়ে যায় বা একটা প্রোটন দেয় না? প্রোটন কখনো চেঞ্জ হবে না, রাইট? দ্বিতীয় মৌলের বন্ধন শক্তি থেকে তৃতীয় মৌলের বন্ধন শক্তি বেশি হবে। মৌলিক অণু গঠনে সত্যতা যাচাই করো। এগুলো হুদাই দিছে, এগুলো নিয়ে পেরেশানি হওয়ার কিছু নেই, জাস্ট বাংলাটা পড়বা। মানে বন্ধন যেখানে বেশি হবে সেখানে শক্তিও তৈরি বেশি হবে, রিলিজ বেশি হবে আর কি। হাইড্রোজেন, এইটা আমরা আগেও পড়ছি, H2 আর 2H এর পার্থক্য। পরিবর্তনশীল যোজনী বলতে কি বোঝায়? ওই যে আমরা অলরেডি পড়ছি, ফেরাস, ফেরিক, কিউপ্রাস, কিউপ্রিক, মার্কিউরাস, মার্কিউরিক। পড়ছি নাকি পড়ি নাই? পড়ছি, ডান। SO3 সুক্ত যোজনী 0, এটা অলরেডি আমরা পড়াইছি। কার্বনেটকে যৌগমূলক বলা হয় কেন? অ্যামোনিয়াম আয়ন একটি যৌগমূলক। ওই যে প্রথমে যৌগমূলকের সংজ্ঞা দিবা, প্রথমে আগে যৌগমূলকের সংজ্ঞা দিবা, দেন হচ্ছে গিয়ে তুমি কথাটা লিখবা। অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম আয়নের মধ্যে পার্থক্য কি? অ্যামোনিয়া একটা যৌগ, অ্যামোনিয়াম হচ্ছে একটা যৌগমূলক। অ্যামোনিয়ার জারণ মান কত বা টোটাল চার্জ কত? 0। আর এটা টোটাল চার্জ কত হবে? +1, রাইট? এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে, এই যে নাইট্রোজেনের কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে, রাইট? অ্যামোনিয়ামে কি মুক্তজোড় আছে? না। কেন নাই? কারণ নাইট্রোজেন তার মুক্তজোড়টা কারে দিয়ে দেয়? H+ কে দিয়ে দেয়। বুঝছো না বুঝো নাই? আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য লেখো। আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু তোমার পড়ার জিনিস, আমি জাস্ট তোমাকে একবার বলে দিব। তুমি জানো ও শক্তিশালী, ও দুর্বল, ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, ও আদান প্রদান করে, ও শেয়ার করে, শেষ। জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন? ও হচ্ছে একটা সুক্রোজ যৌগ, ও আয়নে ভাগ হয় না।
গ্লুকোজের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন? ওই যে ও আয়নিত হয় না। কঠিন অবস্থায় খাবার লবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন? কঠিন অবস্থায় কেমনে করবে ভাই? কঠিন অবস্থায় তো ভাঙে না, Na+Cl- ভাঙে না। জলীয় বা গলিত অবস্থায় হতে হবে, যেখানে Na+Cl- ভেঙে যাবে ওইখানে হবে। তার মানে কি, এরা এই যে যেমন কঠিন অবস্থায় কেন করে না, কারণ এরা ক্যালাসের নির্দিষ্ট স্থানে অবস্থান করে। মানে কি, এরা ভাঙে না। ভাঙতে গেলে কি লাগবে? প্লাস মাইনাস লাগবে, বুঝছো? উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় কেন? এটার গলনাঙ্ক হচ্ছে 801°C। এটা একটু নোট করে রাখো। NaCl এর গলনাঙ্ক কত? 801°C। এটা সুন্দর করে নোট করে রাখো। তাহলে NaCl একটা আয়নিক যৌগ। এই যৌগটি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়। ক্যাটায়ন Na+Cl- একসাথে আবদ্ধ থেকে আয়নিক বন্ধন গঠন করে। যেহেতু এরা আয়নিক বন্ধন গঠন করে, তাই এদের গলনাঙ্ক অনেক বেশি হয়। এটা একটা ল্যাটিস, এখানে এনথালপিটা বেশি থাকে। সো ল্যাটিস এনথালপির ভ্যালুটাকে ক্রস করে তোমাকে গলাইতে হবে। ল্যাটিস এনথালপি বেশি থাকে বলতে ওর একটা ক্যালাসের স্ট্রাকচার আছে। স্ট্রাকচার তো 2 নাম্বার প্রশ্নের জন্য আঁকতে হয় না, 3-4-এর জন্য ভাইয়া দেখাবো। খেয়াল করো, এই চ্যাপ্টার কিন্তু আমি তোমাকে সিকিউ পড়াই নাই, মানে থিওরিটা আমি তোমার পড়াই নেই। এখানে অনেক টাইপের যৌগ আছে, তাই আমরা কোশ্চেন ওয়াইজ আলোচনা করছি। NaCl এর একটা ল্যাটিস আছে, তোমরা হয়তো চেহারা দেখছো কোনো সময়, বা তুমি গুগলে সার্চ দিলে আমি চিত্রটা এখানে অ্যাড করে দিচ্ছি, কেমন? আসো, এই যে তুমি দেখছো হয়তো, এই চিত্রটা দেখছো হয়তো। এক সেকেন্ড, হ্যাঁ। এই যে আমি একটু দিয়ে দিলাম, দেখাই দিলাম। এই যে এটা হচ্ছে ল্যাটিসের চিত্র, বুঝছো? এটা হচ্ছে ল্যাটিসের চিত্র। তাই NaCl উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, এটা একটু দিয়ে দিবা। তারপরের প্রশ্ন দেখো, HCl পোলার যৌগ। কেন পোলার যৌগ? এই যে দেখো, ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা কত? 3। হাইড্রোজেনের কত? 2.1। এটা কি 0.5 থেকে 1.7 এর ভিতরে আছে? তাই এটা একটা পোলার যৌগ। তোমাকে পড়াইছিলাম, আগের চ্যাপ্টারে পড়ানো হয়েছে। এগুলো জাস্ট একবার করে রিডিং পড়বা। পানি পোলার যৌগ কেন? এই বেটা, পানি পোলার যৌগ মানে 100% পোলার যৌগ। অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা কত বলো? 3.5। আর হাইড্রোজেনের কত? 2.1। এদের গ্যাপ কত? 1.4। মানে এদের বিয়োগফল কত? 1.4। দেখো তো এরা ওই রেঞ্জের ভিতরে আছে না? আছে। সমুদ্র যৌগগুলো বিদ্যুৎ অপরিবহী কেন? কারণ ভাই, ইলেকট্রন ফ্লো করার জন্য তোমার প্লাস মাইনাস লাগবে। ওরা ইলেকট্রন ফ্লো এর জন্য রেডি না। তো ইলেকট্রন ফ্লো না হইলে কেন বিদ্যুৎ পরিবহন করবে? গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। ইয়েস, গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এই যে ধাতব পদার্থের বিদ্যুৎ পরিবাহিত, ওই যে আমরা একটু আগে বলছিলাম সোডিয়াম গুলো একসাথে থাকে, আর ওই যে লাস্টের ইলেকট্রনটা কি ঘোরাঘুরি করে, মনে হয় কি একটা সমুদ্রের ভিতরে আছে, ইলেকট্রনের সমুদ্রের ভিতরে আছে। বুঝছো কাহিনী? এন্ড তুমি খেয়াল করো কয়টা প্রশ্ন হইলো, চেক করে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 39টা, মানে 40টার মতো প্রশ্ন হয়েছে এখানে। তাহলে টোটাল কয়টা প্রশ্ন পাইলা? আর আসবা? বলো ভাইয়া, আর আসবা ঢাকা শহরে? এতগুলো MCQ করানোর পরেও তোমার যদি এই চ্যাপ্টারের মধ্যে সমস্যা হয়, তাহলে তোমার কোনো সমস্যা নেই, চ্যাপ্টারের সমস্যা। বোঝা গেছে? খেয়াল করো, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ভাইটাল একটা চ্যাপ্টার। অ্যান্ড এখান থেকে ভ্যারাইটি প্রশ্ন আসে। ভাইয়া 103টা প্রশ্ন করাই দিছি, অ্যান্ড 103টা প্রশ্ন করলে আর কোনো কিছু প্রয়োজন নেই। বোঝা গেছে? 103টা প্রশ্ন যে করতে পারবে তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাই তো, আমাদের চ্যাপ্টার 5 ক্লোজ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা চ্যাপ্টার 6 পরের, আমার যে পরের রুটিনটা, মানে পরের যে হচ্ছে গিয়ে কি বলতো, আমার এরপরে যেদিন ক্লাস, তার আগে আমরা চ্যাপ্টার 6টা রেকর্ড করে দেব। ঠিক আছে? ওকে।
আর আমি বারবার তোমাকে বলছি আমি কিন্তু অসুস্থ, তুমি জানো কি না জানি না, আমি বেশ অসুস্থ। 4টা ওষুধ খাচ্ছি, তোমার শরীরের কন্ডিশন দেখলেই বুঝবো হয়তো, মানে এনার্জির একটু কম। ওকে, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করছি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ করে বোঝানো, কারণ এখানে ব্যাখ্যা ছাড়া পড়াইলে আমার নিজের কাছেই খালি খালি লাগবে। কিছু কিছু প্রশ্নে তোমাদের বই পুস্তকে একভাবে দেওয়া আছে, বাট আমি আমার মতো করে সুন্দর করে ব্যাখ্যা দিছি। ওকে, সো যা যা পড়াইছি এতটুকু পড়লে আর এই চ্যাপ্টারের কোনো প্রশ্ন তুমি আটকাবা না, এতটুকু আমি বলতে পারি। বুঝা গেছে? তারপরে এরপরে চ্যাপ্টার 6টা পড়বো ইনশাআল্লাহ অন্য একদিন। আজকে এতটুকুই থাকবে। সবাই ভাইয়ের জন্য দোয়া করো, শরীরের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।